গল্পটি আরও ভালোভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। এখানে যে একটা আগ্নেয়গিরি আছে তা বোধহয় সারা পৃথিবীর কেউ কখনো কল্পনাই করতে পারেনি। ঘাড়ের কাছে গরম লাভার স্রোত টকবকিয়ে ফুটছে। গ্রামবাসীরা জানতো কিনা কে জানে, ওদের সাথে তো ভদ্র ভাষায় কথাও বলা চলে না। মোস্তাফা কোথায় গেল বলো তো? অনেকক্ষণ হয়ে গেল, ওর কোনো দেখাই নেই। এসব অচেনা জঙ্গলে এমনভাবে একা ঘুরে ফেরা নিরাপদ নয়, ছেলেটাকে বোঝানোই যায় না কিছুতে। একটা সুপ্ত আগ্নেয়গিরির পাশে দাঁড়িয়ে নবারুণ আর শ্রীমঙ্গল নিজেদের মধ্যে আলোচনা করছিল। পাহাড়ের এই উপর থেকে গোটা এলাকাটা পাখির চোখে দেখা যায় বটে। রাতের অন্ধকারে সামনের আগ্নেয়গিরির লাভার লালচে আভা ছাড়া চরাচর কালো হয়ে রয়েছে। গাছপালা, রুক্ষ পাথুরে জমি সমস্ত একেবারে নিকষ অন্ধকারে গা ঢাকা দিয়েছে। তীর তীর করে হাওয়া বইছে, সেই হাওয়ায় শুকনো পাতা উড়ে এসে পড়ছে আগ্নেয়গিরির ভিতর, আর সাথে সাথেই তা জ্বলে ছাই হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় রাতের নিস্তব্ধতা খান খান করে আশেপাশেই কোথাও যেন একটা বন্দুক গর্জে উঠল। ও কার বন্দুকের শব্দ? মোস্তাফা নির্ঘাত বিপদে পড়েছে, আমাদের এক্ষুনি গিয়ে দেখা দরকার। ওকে পই করে বলেছিলাম এই এত রাতে জঙ্গলের মধ্যে একা ঘোরাঘুরি না করতে। কে শোনে কার কথা? শ্রীমঙ্গলের কথা শেষ হতে পারে না তার আগেই একটা প্রচণ্ড আর্তনাদ ভেসে আসে জঙ্গলের অন্ধকারের মধ্যে থেকে। পালাও পালাও শ্রীমঙ্গল, নবারুণ, পালাও এখান থেকে! আগ্নেয়গিরির ধার থেকে নেমে আসে নবারুণ। ওরা দেখতে পায় জঙ্গলের গাছপালার আড়াল থেকে উদ্ভ্রান্তের মতো ছুটে আসছে মোস্তফা, সিরাজ। তাদের রেজিমেন্টের এই দুর্ধর্ষ সৈনিকের ভয়ে গোরা সাহেবরাও ঢোক গেলে। সেই দুঃসাহসী মোস্তফাকে এইভাবে আতঙ্কগ্রস্ত হয়ে ছুটে আসতে দেখে শ্রীমঙ্গল এবং নবারুণের বাক্য সরে না। মোস্তফার এক হাতে তার বন্দুকটা ধরা রয়েছে, তার দুই চোখে প্রবল ভয়ের ছাপ। ছুটতে ছুটতে ওর হাঁফ ধরে গেছে। তার মধ্যেই কোনো রকমে সে তারস্বরে চিৎকার করছে, পালাও পালাও এখান থেকে, আসছে আমাদের আমাদের সবাইকে মেরে ফেলবে, আর এক মুহূর্ত দাঁড়িও না, পালাও পালাও এখান থেকে, পালাও পালাও। সে কাছে আসতেই নবারুণ তাকে চাপটে ধরে। এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? কে আসছে? কার ভয়ে তুমি এভাবে ছুটছো? প্রবলভাবে হাঁপাতে হাঁপাতে একবার নবারুণের চোখের দিকে তাকায় মোস্তফা। তার দুই চোখে যেন সারা শরীরের রক্ত এসে জমেছে। ভয়ে আতঙ্কে তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। কোনো রকমে পিছনের জঙ্গলের দিকে আঙুল তুলে দেখায় সে। দানব দানব আসছে, দানব দানব আসছে, দানব দানব আসছে, দানব 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 আসছে, দানব আসছে। শ্রীমঙ্গল কিছু একটা জিজ্ঞেস করতে যাবে এমন সময় সেই জঙ্গলের অন্ধকার থেকে একটা ভয়ঙ্কর গর্জন শুনতে পায় তারা। তেমন গর্জন ইহ দুনিয়ার কোনো প্রাণীর হয় বলে তাদের জানা নেই। একটা ক্ষুধার্ত সিংহের থেকে অন্তত শতগুণ ভয়ঙ্কর সেই ডাক। রাতের নিস্তব্ধতা খান খান করে বুকের রক্ত জমাট বাঁধিয়ে দিয়ে জঙ্গলের ভিতর থেকে ধেয়ে আসে সেই ক্রুদ্ধ গর্জন। সেই গর্জন দুঃসাহসী মানুষের হৃদস্পন্দন স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। মোস্তফা ভয়ে আর্তনাদ করে ওঠে। সে আর নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। নবারুণের গায়ের ওপরে সে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। অন্ধকার ঘনিয়ে আসে। সাঙ্গিপানির জঙ্গলের ভেতর শোনা যায় এক ভয়ঙ্কর গর্জন। শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামবাসীরা এই জঙ্গলকে ভয় পায়। প্রত্যেক গ্রীষ্মে পূর্ণিমার আলো জ্বলে ওঠে, আর তার সাথে জেগে ওঠে এক দানব, যা শুধুমাত্র শিকার করেই থেমে থাকে না, ছিনিয়ে নেয়
মানুষের সাহস, ভালোবাসা আর জীবনের মানে। বিজয় 7 বছর পর তার গ্রামে ফিরে আসে। এক অভিশাপ, এক অতীতের বোঝা এবং এক অসমাপ্ত দায়িত্ব তার অপেক্ষায় রয়েছে। দানব কি কেবল জঙ্গলের ভিতর, নাকি তা বাস করে আমাদের প্রত্যেকের মনের গভীরে? নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনো শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে শিগগির করে ফেলুন। আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে একটি হরর অ্যাডভেঞ্চার গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, অনির্বাণ ভট্টাচার্যের কলমে সাঙ্গিপানির দানব। দাদা, একটু চেপে বসুন না। সহযাত্রীর কথায় জানলা থেকে মুখ ফিরিয়ে দেখে বিজয়। একটা বড় সড়ো চেহারার লোক তার পাশে এসে দাঁড়িয়েছে। লোকটার এক মুখ দাঁড়ি, মাথায় টুপি, পরনে চেক জামা এবং জিন্সের প্যান্ট, কাঁধের ঝোলা ব্যাগটা হাতে ধরে ভদ্রলোক তার দিকে অনুরোধের দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাসের এই ছোট্ট সিটে তার অত বড় চেহারা ধরানো মুশকিল, তাই বিজয়কে আরেকটু গুটিয়ে বসার অনুরোধ করছেন ভদ্রলোক। বিজয় কোনো রকমে নিজেকে সামলে নিতে নিজের গন্ধমাদন পর্বতের সমান শরীরটাকে প্যাসেজের ধারের সিটে ধপ করে গুঁজে দিল সেই আগন্তুক। তারপর একটু এদিক ওদিক করে ম্যানেজ করে নিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বাংলা বোঝেন দেখছি। সুব্রত চাকলাদার। আপনি? আমার নাম উইলিয়াম বিজয়। কতদূর চললেন? লাস্ট স্টপ সাঙ্গিপানি। বিজয়ের কথা বলতে ইচ্ছা করছিল না, কিন্তু এই অচেনা সহযাত্রীর নাছোড় মনোভাব দেখে সে কেবল ঘাড় নেড়ে সম্মতি জানালো। বিজয় ভেবেছিল আগ্রহ না দেখালে ভদ্রলোক বুঝতে পারবেন আর বেশি ঘাটাবেন না বোধহয় ওকে, কিন্তু তার ফল হলো ঠিক উল্টো। জবাব শুনে লোকটা যেন হাঁ হাঁ করে উঠল। আরে বলেন কি, এই যে দেখছি মেঘ না চাইতেই জল, একেই বলে ভাগ্য মশাই, একেই বলে ভাগ্য। ঠিক বুঝলাম না, আমার গন্তব্যের সাথে আপনার ভাগ্যের কি যোগাযোগ সেটা ঠিক বুঝতে পারছেন না, তাই তো? আমি বলছি, আমার নাম তো আগেই বলেছি। পেশায় আমি একজন সাংবাদিক। কলকাতার একটা মাঝারি মানের ট্যাবলয়েডে সাংবাদিকতা করি। গত 3 দিন আগে আমার কাছে একটা খবর আসে। আমি জানতে পারি যে সাঙ্গিপানিতে নাকি একটা সুপ্ত আগ্নেয়গিরির খোঁজ পাওয়া গেছে। বুঝতেই পারছেন খবরটা কতটা গুরুত্বপূর্ণ মশাই। ট্যাবলয়েডের চাকরি মশাই, কোনো জাত নেই। ভালো খবর যা কিছু থাকে সবই নিউজ পেপার আর নিউজ চ্যানেল তুলে নিয়ে যায়। আমরা ওই পেজ 3 দিয়েই পেজ চালাই মশাই। তাই এই খবরটা পেয়ে আমি যেন হাতে চাঁদ পেলাম। আমাদের এইটারকেও এখনো সবটা খুলে বলিনি। আগে নিজে গিয়ে পুরো বিষয়টা নোট করে নিয়ে আসি, তারপর বলবো। তাই দিন 5 ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি সাঙ্গিপানির উদ্দেশ্যে। আসার পথে ভাবছিলাম যে ওখানে গিয়ে থাকার কি বন্দোবস্ত হবে কে জানে। এই তো আর দিল্লি মুম্বাই নয় যে হোটেল বা লজ পাবো। শুনেছি প্রত্যন্ত গ্রাম, একটু দুশ্চিন্তাই হচ্ছিল। কোথায় কার সাথে কিভাবে যোগাযোগ করব সেই নিয়ে ভাবছিলাম সারা পথ। আর দেখুন, আপনার সাথে দেখা হয়ে গেল। ভাষা নিয়েও দুশ্চিন্তা ছিল, এবার তো দেখছি একজন বাংলাভাষী লোক জুটে গেছে কপালে। একটানা কথাগুলো বলে হো হো করে হাসতে লাগলেন সুব্রত চাকলাদার। বিজয় লোকটার কথাগুলো শুনে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছিল, এমন সময় ভদ্রলোক আবার বলে উঠলেন, তা মশাই, আপনিও কি কোনো কাজে? না, ওখানে আমার আদি বাড়ি। বলেন কি? তাহলে তো আপনি মাটির ছেলে, পাথরের ছেলে। আসলে ওখানে তো মাটি নেই শুনেছি, পুরোটাই নাকি রুক্ষ পাথুরে অঞ্চল। তাই মাটির ছেলে থেকে পাথরের ছেলে বলাটাই বোধহয় যুক্তিযুক্ত। হ্যাঁ দাদা, এত ভালো বাংলা শিখলেন কিভাবে? গত 7 বছর ধরে আমি কলকাতায় থাকি, কাজেই কলকাতার ভাষাটা এক প্রকার আমি ঠেকায় পড়ে শিখে নিতে হয়েছে আমাকে, কাজকর্মের তাগিদে আর কি। বুঝেছি। আচ্ছা, আপনি জানতেন যে ওখানে একটা আগ্নেয়গিরি আছে? হ্যাঁ জানতেন? তাহলে এতদিন কাউকে বলেননি কেন?
ভারতবর্ষের মাটিতে এরকম একটা আগ্নেয়গিরি আছে জানতে পারলে এতদিনে কত হয়েছে হতো জানেন। একটা বিরাট বড় জিওগ্রাফিক্যাল ফাইন্ডিং, আর আপনি এতদিন সব জেনেও চুপ করেছিলেন। কথাগুলো বলে নিয়েই আফসোসের ঢঙে মাথা নেড়ে ভদ্রলোক হঠাৎ ফিক করে হাসলেন। তারপর চোখ মেরে রসিকতার ঢঙে বললেন, অবশ্য কাউকে কিছু না বলে ভালোই করেছেন। আপনি বলে দিলে তো আর আমি বাইকটা নিতে পারতাম না। ওই কথায় বলে না, খাবার খাবার পেয়ে লিখা হতা হে দেনে ওয়ালা কা নাম। কথাগুলো শেষ করে আবার বাস কাঁপিয়ে অট্ট হাসিতে ফেটে পড়লেন ভদ্রলোক। তার হাসি শুনে গোটা বাসের যাত্রীরা উঁকি দিয়ে দেখছে। বিজয় কোনো কথা না বলে আবার জানলার বাইরের দিকে মুখ ফিরিয়েছে। রুক্ষ শুষ্ক পাথুরে জমি পার হয়ে যাচ্ছে হুস হুস করে। কচি ঘাস কিংবা সবুজের সমারোহ এসব অঞ্চলে দুষ্কর, মেলে না বললেই চলে। এসব লালচে গেরুয়া তামাটে বালি পাথরের সাথে বিজয়ের বহুদিনের পরিচয়। বাসের চালক সেই শুষ্ক ভূমির ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। আর একটু একটু করে বিজয়ের মনের মধ্যে কত শত স্মৃতিরা ভিড় করে আসছে মাছের ঝাঁকের মতো। এসব অঞ্চলে বাসে করে কেবল মানুষ যায় না, তরি তরকারি, মুরগি, ছাগল, হাঁড়ি কড়াই, বস্তার কাঠরি, চাল ডাল সবই যাতায়াত করে। সারাদিনে সদর শহর থেকে মোট 2টি বাস সাঙ্গিপানি যায়, একটি সকালে আর একটি বিকেলে। বিজয়দের পিছনের সিটেই এক কসাই এক ঝুড়ি মুরগি নিয়ে উঠেছে। জাল দিয়ে ঘেরা সেই ছড়ানো ঝুড়ির ভিতর থেকে মুরগিগুলো তখন থেকে কক কক করে ডেকে চলেছে। প্যাসেজের ওপাশের সিটে এক মহাজনের কর্মচারী 2 বস্তা ভুট্টা নিয়ে গাড়িতে চড়েছে। সেই ভুট্টা বোঝাই বস্তাগুলো মাঝে মাঝেই কাত হয়ে সুব্রতর গায়ের ওপর এলিয়ে পড়ছে। এবার বস্তাটা গায়ের ওপর এসে পড়তেই সুব্রত বিরক্ত হয়ে বলে উঠল, আরে মশাই, তখন থেকে বস্তাটা গায়ের উপর এসে পড়ছে, তোরা ঠিকসে রাখিয়ে না। শহুরে বাবুর অসুবিধা হচ্ছে জানতে পেরে সেই মহাজনের কর্মচারী বস্তাগুলো নিজের কোলের কাছে টেনে নিয়ে হাত জোড় করে ইশারায় ক্ষমার প্রার্থনা করল। সুব্রত আর কথা না বাড়িয়ে বিরক্ত গলায় বিজয়কে বলল, আপনারা মশাই থাকেন কি করে এসব জায়গায়? হ্যাঁ, বাস তো নয় যেন প্রেগনেন্ট এলিফ্যান্ট, ভিতরে মানুষ, মুরগি, মশা, মুগুর, মানকচু সব ঘিচঘিচ করছে। উফ, কি করবেন বলুন? ভারতবর্ষের 80% এলাকা গ্রাম। আমরা শহরে বাবুরা এসির তলায় বসে বুঝতেই পারি না যে গোটা দেশ কী পরিমাণ কষ্ট সহ্য করে তাদের নিত্য নৈমিত্তিক চাহিদা পূরণ করছে। বাসের জন্য বাস স্টপে মিনিট 10 দাঁড়াতে হলে আমাদের সরকার কর্তৃপক্ষ আমরা সবার 14 পুরুষ উদ্ধার করে দিই। ভাগ্যিস শহরের লোকেদের এসব অঞ্চলে আসতে হয় না। আচ্ছা, আপনি যখন আগে থেকেই আগ্নেয়গিরির কথা জানতেন, তাহলে কোনোদিন কাউকে কিছু বলেননি কেন? আপনি কি সত্যি বুঝতে পারেননি যে এই খবরটা সারা পৃথিবীর কাছে কত বড় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে? আমি কেন, সাঙ্গিপানির প্রত্যেকটি ছেলে বুড়ো সকলেই জানে যে আমাদের এলাকায় একটি সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে। সে কি, আপনারা সবাই জানেন, অথচ বাইরের পৃথিবীতে কেউ এই বিষয়ে কোনো কথা বলেননি? না, আমরা কেউই এই খবর বাইরের পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই না। কিন্তু কেন? এটা তো একটা বিশাল বড় ফাইন্ডিং মশাই। এরকম একটা আগ্নেয়গিরির খবর যদি সারা পৃথিবী জানতে পারে, তাহলে আপনাদের এখানের ভুল বদলে যাবে, সেটাও কি আপনারা বুঝতে পারছেন না? দেশ বিদেশ থেকে কত বিজ্ঞানীরা আসবেন, সরকারি আমলা, নেতা, মন্ত্রী, পর্যটকেরা আসবেন, আর কিছু না হোক আপনাদের এখানে তো একটা ভালো ট্যুরিজম ব্যবসা শুরু হয়ে যাবে। যত জনসমাগম হবে তত এই অঞ্চলের উন্নতি হয় মশাই। সরকার বা রাজনৈতিক দলগুলো এখানে এসে ভিড় করবে, রাস্তার উন্নয়ন হবে, বিদ্যুৎ সংযোগ ডেভেলপ করবে, মানুষের জীবনযাপনের মান বদলে যাবে। জানি। জানেন, তবু কাউকে কিছু না বলে আপনারা চুপ করে রয়েছেন। কিন্তু কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। কারণ আছে নিশ্চয়ই। আর আপনাকেও আমার অনুরোধ, আপনিও সারা পৃথিবীকে এই আগ্নেয়গিরির গল্প বলতে যাবেন না প্লিজ। এমনকি আপনি যে এই ধরনের খবর সংগ্রহ করতে সাঙ্গিপানি যাচ্ছেন, সে কথাও ওখানে কাউকে বলবেন না। তাহলে সাঙ্গিপানির মানুষ আপনাকে আর সভ্য সমাজে ফিরতে দেবে না। নিজেদের গোপন ইতিহাস কিভাবে গোপন রাখতে হয় ওরা কিন্তু ভালো করেই জানে। কিন্তু আগ্নেয়গিরি তো আর চিরকাল সুপ্ত থাকবে না মশাই। একদিন না একদিন সেটার বিস্ফোরণ হবে। তখন আপনারা এটাকে লুকিয়ে রাখবেন কিভাবে? তখনকার কথা তখন ভাবা যাবে।
আপাতত আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে যা বললাম সেটা মাথায় রাখবেন দয়া করে। এত দূর থেকে এসেছেন, সাঙ্গিপানির অতিথি হয়ে কটা দিন কাটিয়ে আবার বাড়ি ফিরে যাবেন। অতিরিক্ত কৌতূহল দেখাবেন না, বিপদে পড়তে পারেন। বাই এনি চান্স আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? না, সাবধান করছি। মানুষের অপরিমিত কৌতূহল অধিকাংশ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আপনার কৌতূহল যাতে আপনাকে সম বিপদের মধ্যে না ঠেলে দেয় সেই চেষ্টাই করছি। বাকিটা আপনার বিষয়। আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমার উপদেশ শুনবেন কি শুনবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এটুকুনি বলতে পারি যে আপনাকে দেখে ভালো মানুষ বলে মনে তো হয়, তাই মন থেকে চাইবো না আপনি কোনো বিপদে জড়িয়ে পড়েন। আপনার কথায় একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আরে ব্যাপারটা কি বলুন না। আচ্ছা বেশ, আপনার কথা শুনে আপনার সব কথা শুনে যদি আমার মনে হয় যে এতে বিপদের সম্ভাবনা আছে এবং তা আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে কথা দিচ্ছি আমি কাউকে এই বিষয়ে কিচ্ছু বলবো না। স্পিক নট। কিন্তু আপনার কথার মধ্যে যে গোপনীয়তা দেখতে পাচ্ছি মশাই, মিথ্যে বলবো না, তাতে আমার কৌতূহল কিন্তু বেড়ে যাচ্ছে। যা মনে হচ্ছে সাঙ্গিপানি এখনো প্রায় ঘন্টাখানেকের রাস্তা। ততক্ষণ আর কী বা করবো? তার থেকে বলুন না ব্যাপারটা কি? বিজয় একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, এ লোক সহজে পিছু ছাড়বার পাত্র নয়, কিন্তু একে এক্ষুনি সাবধান না করলে লোকটা যে বিপদের মধ্যে পড়বে তার ঠিকানা নেই। তার থেকে লোকটাকে গোটা ঘটনাটা বিস্তারিত জানিয়ে দেওয়াই ভালো। হয়তো লোকটা ঘটনার গুরুত্ব বুঝতে পেরে এখান থেকে চলে যাবে, আর তাহলে আরও কয়েকটা নিরপরাধ প্রাণ বেঁচে যাবে সেই ভয়ঙ্কর বিপদের থেকে। মনে মনে পুরো কথাটা গুছিয়ে নিয়ে বিজয় বলতে আরম্ভ করল, দেখুন, আজ 7 বছর পর আমি সাঙ্গিপানি ফিরছি। এতগুলো বছর দেশের বাড়ির সাথে আমার কোনো রকম যোগাযোগ ছিল না। বাড়িতে মা আছেন, কিন্তু তিনি এখনও আছেন কি না আমি সেটাও জানি না। বলতে দ্বিধা নেই, আমি এই 7 বছরে তাদের একটিবারও খোঁজ নিইনি। হ্যাঁ, নিতে পারিনি হয়তো। প্রত্যেক দিন আমার মনে হয়েছে আজ মায়ের সঙ্গে যোগাযোগ করব, আজ দেশের বাড়ি ফিরে যাব, কিন্তু বাস্তবে সেটা কখনোই সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু কেন? ওখানে আপনার মাকে দেখাশোনা করার জন্য কেউ আছে? না, এই দুনিয়ায় আমি ছাড়া ওই বুড়ির কেউ নেই, কিন্তু তবু আমি তার সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। কাজের চাপে নাকি যোগাযোগ করার মাধ্যম নেই বলে? দুটোর কোনোটাই নয়। তবে ভয়ে মার সাথে যোগাযোগ করতে পারেননি? ঠিক বুঝলাম না তো। হ্যাঁ, ভয়, প্রবল ভয়। 7 বছর ধরে সাঙ্গিপানির সঙ্গে সমস্ত যোগাযোগ আমি বিচ্ছিন্ন করে রেখেছি। কোনোদিন কাউকে জানতে দিইনি যে আমি কোথায় আছি, কিভাবে আছি। নিজের অস্তিত্ব গোপন করতে নিজের বৃদ্ধা মায়ের সঙ্গে যোগাযোগ করিনি এতগুলো বছর। বিষয়টা যদি আরেকটু খুলে বলতেন। তবে আপনাকে গোড়া থেকেই বলি, আজ প্রায় 28 বছর আগে সাঙ্গিপানির উইলিয়াম দামোদর ও মেরি নামের 2 যুবক যুবতী একে অপরকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করে। উইলিয়াম দামোদর ছিল পেশায় ছুতর, আর মেরি ওই গ্রামের মোড়লের মেয়ে। প্রথমটায় মোড়ল ওই বিয়ে মেনে নিতে পারেনি। আমাদের সেই সময়ে গ্রামে প্রেম বিবাহ প্রচলিত ছিল না। তবে বছর ঘুরতে না ঘুরতেই মেরির সন্তান সম্ভব হয়। মেয়ে গর্ভবতী হতে মোড়ল নরম হন। যে মেয়ে জামাইকে তিনি এতদিন দূরে সরিয়ে রেখেছিলেন তাদেরকে আবার কাছে টেনে নেন। বাবার বাড়িতে ফিরে গিয়ে আদর যত্নে দিন কাটতে থাকে মেরি আর তার স্বামীর। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়। অবশেষে শীতের পরে বসন্ত আসে। সাঙ্গিপানির চারপাশে গাছের ডালে ডালে নতুন পাতা গজাতে আরম্ভ করে। এসব চত্বরে কেবল 2টি ঋতুর প্রাধান্য আছে, চরম শুষ্ক শীত বা প্রচণ্ড উষ্ণ গ্রীষ্ম। শরৎ, হেমন্ত বা বসন্ত ঋতু এখানে সেভাবে প্রভাব ফেলতে পারে না। ফলে দেখতে দেখতে গ্রীষ্মের দাবদাহ শুরু হয়। এদিকে মেরির সন্তান প্রসবের সময়ও এগিয়ে আসছে। যে কোনো দিন তার প্রসব বেদনা শুরু হতে পারে। গ্রামের দাইমাকে প্রস্তুত হয়ে থাকতে বলে দিয়েছে মোড়ল নিজেই। যে কোনো মুহূর্তে তার ডাক পড়তে পারে। এইরকমই এক গ্রীষ্মের রাতে প্রচণ্ড প্রসব বেদনা শুরু হয় মেরির। যন্ত্রণার খড়ের বিছানায় শুয়ে কাতরাতে থাকেন তিনি। সারা পাড়ায় হইচই পড়ে যায়। এসব অঞ্চলের মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসে। শহরে যে যার মতন করে থাকে না।
গ্রামের পুরুষেরা মোড়লমশার বাড়ির বাইরে এসে দাঁড়ান। মহিলারা প্রভু যিশুর কাছে আগামী শিশুর জন্য প্রার্থনা শুরু করেন। প্রায় 1.5 ঘন্টা কসরতের পর শিশুটি ভূমিষ্ঠ হয়। দাইমা ঘরের বাইরে বেরিয়ে এসে বলেন, ছেলে হয়েছে, ছেলে। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। ও মোড়ল মশাই, আপনি আপনার জামাইকে নিয়ে আসুন, নাতি মুখ ডেকে যান। উইলিয়াম দামোদরের খোঁজ পড়ে। এতক্ষণ দৌড়দৌড়ি আর দুশ্চিন্তার মাঝে কেউ তার খোঁজ করেনি, কিন্তু এবার তাকে ডাকতে গিয়ে টের পাওয়া গেল সে আশেপাশে নেই। গোটা গ্রামে তাকে খোঁজা হলো তন্ন তন্ন করে, কিন্তু দামোদরের টিকিও খুঁজে পাওয়া গেল না। নিজের স্ত্রী ও ভাবী সন্তানকে ফেলে রেখে কোথাও কাউকে কিচ্ছু না বলে সে যেন কোথাও চলে গেছে। তারপর থেকে আজ 28 বছর হয়ে গেল তার দেখা পাওয়া যায়নি। কথার মাঝে খানিক বিরতি নেয় বিজয়। এই উইলিয়াম দামোদর আর মেরি এরা কারা? মানে আপনি হঠাৎ এদের গল্প বলতে শুরু করলেন কেন? 28 বছর আগে জন্মানো ছেলেটি আমি। উইলিয়াম দামোদর আর মেরি আমার বাবা মা। জন্মের পর থেকে বাবাকে দেখা, তার ভালোবাসা পাওয়া, এইসব সৌভাগ্য আমার হয়নি। আমার মাই আমায় বড় করেছেন, ওই যাকে বলে সিঙ্গেল প্যারেন্ট। আমার মাও ঠিক তাই। ও আই এম সরি, আমি জানতাম না। কিন্তু আপনার বাবা অর্থাৎ উইলিয়াম দামোদর আপনাদের ছেড়ে গেলেন কোথায়, আর কেনই বা গেলেন, সে বিষয়ে কি কিছু জানেন আপনি? ভয়। ভয়? কিসের ভয়? দানবের ভয়। মানে? গত 28 বছর ধরে আমি বোঝা বয়ে নিয়ে চলেছি। ছোটবেলা থেকে শুনে আসছি আমার বাবা নাকি ভীতু, কাপুরুষ। এই নিয়ে আমার মাকে কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। বাবার এই কাণ্ডে আমার দাদু অর্থাৎ গ্রামের মোড়ল মাকে সদ্যজাত শিশু সমেত বাড়ি থেকে বের করে দেন। মা লেখাপড়া জানতেন না, তাই গ্রামের বাইরে আমাকে বড় করবেন এমন ক্ষমতা তার ছিল না। লোকের বাড়িতে কাজ করে, ভুট্টার খেটে, ঠিকা চাষির খাটনি খেটে আমাকে বড় করেছেন। তাকে দেখলেই গ্রামের লোকেরা বলতো, ওই দেখো পলাতক উইলিয়ামের বউ যাচ্ছে। নিজের এই লাঞ্ছনা, স্বামীর ছেড়ে চলে যাওয়া, সারাদিন খাটনি সব ভুলে মা মহুয়ার মদ খেতেন। হাতে একটু বেশি টাকা এলে কখনো কখনো আফিমও নিতেন। সারাদিন নেশায় ঝিম মেরে বসে থেকে সকাল হতে না হতেই আবার গতর খাটাতে বেরিয়ে পড়তেন মেরি। গ্রামের স্কুলে ভর্তি হয়েছিলাম জানেন ছোটবেলাতে, সেখানেই পড়াশোনা করেছি। প্রথম বন্ধুরা বিষয়টা বুঝতো না, কিন্তু তাদের বাবা মায়েদের চোখে আমার প্রতি একটা অবজ্ঞা, একটা তাচ্ছিল্য ভাব সবসময় টের পেতাম। ধীরে ধীরে যত বড় হতে লাগলাম তাতে এই অবজ্ঞা, তাচ্ছিল্য, টিটকিরি এসব বাড়তেই থাকলো। নিত্য নৈমিত্তিক আমার ভালো লাগতো না। এতদিন যে তাচ্ছিল্যর বন্ধুর বাবা মা এদের চোখে দেখে এসছি, ধীরে ধীরে সেগুলো আমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়লো জানেন। ভীতুর ছেলে, পলাতকের ছেলে, এই সব শুনতাম, কিন্তু তখনও বুঝতে পারিনি যে ভীতু কেন। বাবা পালিয়েছিলেন ঠিক, ভয়টা কিসের? আর একটু বড় হতেই ব্যাপারটা পরিষ্কার হলো। আমাদের গ্রামে অর্থাৎ সাঙ্গিপানিতে একটা শতাব্দী প্রাচীন রীতি আছে। প্রত্যেক বছর গ্রীষ্মের প্রথম পূর্ণিমার 3 দিন আগে আমাদের গ্রামে একটা উৎসব হয়। সেই উৎসবে গোটা গ্রাম আনন্দে মেতে ওঠে। তারপর উৎসবের শেষে খাওয়া দাওয়ার পর্ব সাঙ্গ হলে একটি লটারি হয় গ্রামে। আগে কি হতো জানি না, কিন্তু এখন গ্রামের প্রত্যেকটি 18 বছর বা তার বেশি বয়সী পুরুষদের নাম চিরকুটে লিখে এক জায়গায় করা হয়। গ্রামের মোড়ল সেই চিরকুট থেকে 3টি চিরকুট বেছে নেন। সেই কাগজে যাদের নাম বের হয়, সেই গ্রীষ্মকালে তারাই হয়ে ওঠেন গ্রামের রক্ষাকর্তা। রক্ষাকর্তা মানে? একটু ধৈর্য ধরে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের গ্রামের চতুর্দিকে সাঙ্গিপানির জঙ্গল। আপনি যে আগ্নেয়গিরির খোঁজ করতে যাচ্ছেন সেটা ওই জঙ্গলের একেবারে মাঝখানে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে। গ্রামের লোকেরা বলে ওই জঙ্গলে নাকি একটা দানব আছে। এই পৃথিবীর কোনো প্রাণীর সঙ্গে সেই দানবের তুলনা হয় না। সে নরভোজী, নৃশংস, নিষ্ঠুর এক অতি জাগতিক জীব। প্রত্যেক গ্রীষ্মকালে পূর্ণিমায় সে নিজে ডেরা থেকে বেরিয়ে আসে। আমাদের গ্রাম জঙ্গলের একেবারে কাছে হওয়ায় সে গ্রামবাসীদের উপর আক্রমণ করার চেষ্টা করে, তাদের ধরে মেরে খেতে চায়। পূর্ণিমার 3 দিন আগে যে লটারির বন্দোবস্ত,
তা ওই দানবকে রোধ করার জন্যই। গ্রামের 3 জন প্রাপ্তবয়স্ক পুরুষ গ্রামের রক্ষাকর্তা হয়ে পূর্ণিমার আগে পৌঁছে যায় জঙ্গলে। সেখানে তারা চেষ্টা করে গ্রামবাসীদের রক্ষা করতে, চেষ্টা করে ওই দানবকে জঙ্গলের মধ্যেই আটকে রাখতে। যে 3 জন গ্রামবাসী গ্রীষ্মের শুরুতে ওই জঙ্গলে ঢোকে তাদের অধিকাংশই আর বেঁচে ফেরে না। যদি কোনো হতভাগ্য পুরুষ বেঁচে ফেরে তাহলেও তার অবস্থা এমন থাকে যে ফেরা না ফেরা একই। সে জীবিত ব্যক্তির মানসিক ভারসাম্য হারিয়ে যায়। জঙ্গলের অভ্যন্তরে তারা এমন কোনো ঘটনা বা পরিস্থিতির মুখোমুখি হয় যাতে সম্পূর্ণ উদ্ভ্রান্ত পাগল হয়ে ফিরে আসে। জানতে পেরেছিলাম আমার বাবা অর্থাৎ উইলিয়াম দামোদরের নাম উঠেছিল সেই চিরকুটে। বাকি 2 জনের সাথে তাকেও হয়তো যেতে হতো ওই রক্ষাকর্তা হয়ে। আমি যেদিন জন্মাই তার পরের দিনই ছিল পূর্ণিমা। বাবা নাকি ওই জঙ্গলে যাবার হাত থেকে বাঁচতে গ্রাম ছেড়ে পালিয়ে গেছিল, আর তার খেসারত দিতে আমাকে আর আমার মাকে, যাকে অতীতকে তো আর বদলানো যাবে না, তাই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে কোনো দিন যদি ওই চিরকুটে আমার নাম ওঠে তবে আমি গ্রামের রক্ষাকর্তা হয়ে জঙ্গলে যাব আর বাবার করে যাওয়া পাপের প্রায়শ্চিত্ত করব। ধীরে ধীরে বড় হয়ে উঠতে শুরু করলাম। গ্রামের বাকি বাচ্চারা আমার সঙ্গে মিশতো না, জানেন, তাদের বাবা মা বারণ করে দিত। কাজেই স্কুলের পর বাকিটা সময় পড়ালেখা নিয়েই থাকতাম। সেসব চুকে বুকে গেলে মায়ের হাতে হাতে কাজ করতাম। তবে হ্যাঁ, গোটা গ্রামের বাকি ছেলে মেয়েরা আমার সঙ্গে না মিশলেও 2টি ছেলে কোনোদিন আমার প্রতি অনীহা দেখায়নি, গৌর আর পঙ্কজ। গৌরের বাবা মা অনেক ছোটবেলায় মারা যান, নিজের মামা মামির কাছে মানুষ। আর পঙ্কজের বাবা ছিলেন আমার বাবার ছোটবেলার বন্ধু। বাবা পালিয়ে গেলেও তিনি চিরকাল আমার মায়ের খেয়াল রেখেছেন, প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই গৌর আর পঙ্কজের সঙ্গে আমি মাঝে মধ্যে গ্রামের সীমান্তে সাঙ্গিপালির জঙ্গলে গিয়ে দাঁড়াতাম। দূরে ঘন জঙ্গলের মধ্যে থেকে মাথা উঁচু করে থাকা সাঙ্গিপানি সেই আগ্নেয়গিরিকে দেখতাম আর মনে মনে ভাবতাম একদিন ঠিক আমি সুযোগ পাবো ওই জঙ্গলের ভিতরে যাবার। বাবা যে লাঞ্ছনা বোঝা আমার আর আমার মায়ের কাঁধে তুলে দিয়ে গেছেন ওই জঙ্গলের ভিতরে নামিয়ে দিয়ে আসবো আমি। জানি না ওই জঙ্গলের ভেতরে কি আছে। মানুষ খেকো সেই জঙ্গলের ভিতর থেকে আমি কোনোদিন বের হয়ে আসতে পারবো কিনা। তবে যদি চিরকালের মতো ওই ঘন অরণ্যে হারিয়েও যেতে হয় তাও সই। অন্তত বাকি জীবনটুকু তো আমার মা মাথা উঁচু করে বাঁচতে পারবে, তাই না? পঙ্কজ গৌর ছাড়া আরেকজন ছিল যে আমাকে ভীষণ ভালোবাসত, আমাদের গ্রামেরই মেয়ে রিঙ্কু আমার থেকে বছর 2-1 ছোট। আমরা যখন 10 বছর বয়স তখন থেকে রিঙ্কুর সঙ্গে আমার বন্ধুত্ব। আমার মন খারাপ হলেই সে তাদের বাড়ির বয়াম থেকে তেঁতুলের আচার নিয়ে আসতো আমার জন্য, আমার মন ঠিক করতে। আমার শরীর খারাপ হলে প্রত্যেক দিন সকালবেলা বাড়ি এসে দেখা করে যেত। স্কুলে আমার সঙ্গেই যেত রিঙ্কু। বাকি ছেলে মেয়েদের মতো তার বাবা মাও আমার সাথে তাকে মিশতে বারণ করে দিয়েছিল, কিন্তু রিঙ্কু সেই বারণ কোনো দিন শোনেনি। এর জন্য সে কম বকা বা মার খায়নি, তবু বিজয়দা করে আমার পিছন ঘুরত। বড় ভালো মেয়েটা। কথাগুলো বলতে বলতে একটু যেন উদাস হয়ে যায় বিজয়। চলন্ত বাসের জানলার বাইরের দিকে তখন দুপুরের রোদ গনগন করছে। সুব্রত চাকলাদার মুচকি হেসে জিজ্ঞাসা করেন, দাদার বোধহয় মেয়েটির প্রতি একটু তাই না? আমার যা জীবন তাতে অনেক মানবিক অনুভূতিকেই গলা টিপে চুপ করিয়ে রাখতে হয়। ছোটবেলা থেকে বাবার করে যাওয়া একটা ফুলের দায়ে মাথায় নিয়ে ঘুরতাম। সারা গ্রাম আমাদেরকে এক ঘরে করে রাখত। যত বড় হতে লাগলাম ততই বাড়ির আর্থিক দায় আমার কাঁধে এসে চাপতে আরম্ভ করলো। কিন্তু কি করব, গ্রামের কেউ তো আমাকে কাজ দেবে না। তবু ভাগ্য ভালো যে মায়ের কাজে কেউ কখনো হস্তক্ষেপ করেনি। সম্ভবত গ্রামের প্রাক্তন মোড়লের মেয়ে বলেই হয়তো রেহাই দিয়েছিল এইটুকু, নাহলে এতদিন হয়তো না খেয়েই মরতাম। তার মধ্যে ওসব টিয়ে ছিল না দাদা। সুব্রত কোনো জবাব না দিয়ে চুপ করে রইলেন। তারপর একদিন হঠাৎ করে আমার 18 বছর বয়স হয়ে গেল। গ্রামের বাকি পুরুষদের মতো এবার আমিও রক্ষাকর্তা হয়ে সাঙ্গিপানি জঙ্গলে যাওয়ার জন্য উপযুক্ত হলাম।
কিন্তু পর পর 2 বছর লটারিতে আমার নাম উঠল না। লক্ষ্য করতাম লটারির শেষে যখন নিজের নাম না ওঠায় আমি হতাশ হয়ে বাড়ি ফিরতাম, তখন আমার মা যেন বেশ খুশি হতেন। তবে তার খুশি বেশি দিন টিকল না। 3য় বছরের মাথায় আমার 21 বছরের জন্মদিনের ঠিক 2 দিন আগে আবার লটারি হলো। এবার চিরকুটে 2 অসমবয়সী পুরুষের সঙ্গে আমার নাম উঠল রক্ষাকর্তা হওয়ার। বাকি 2 জন মুষড়ে পড়লেও আমি তো আনন্দে লাফাচ্ছি তখন। এত দিনে আমার মনের স্বাদ পূরণ হতে চলেছে। আমার বাবার করে যাওয়া পাপের প্রায়শ্চিত্ত আমি করব, সেই সুযোগ আমি পেয়েছি। আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরলাম। মা তখন সারাদিনের খাটাখাটনির পর আমাদের ছোট্ট কুটিরে দাওয়ায় বসে মালসায় করে মহুয়া মদ পান করছে। আমায় নাচতে দেখে জোরানো গলায় তিনি বললেন, কি হয়েছে বাবা, নাচিস কেন? আমি লাফাতে লাফাতে বললাম, মা কি হয়েছে জানো? আহা, তা তুই না বললে আমি জানবো কেমন করে, বল দেখিনি। মা, আজ লটারিতে আমার নাম উঠেছে। আগামী পরশু গ্রামের রক্ষাকর্তা হয়ে সাঙ্গিপাড়ির জঙ্গলে আমি যাব। আর চিন্তা নেই মা, আর কোনোদিন বাবার কৃতকর্মের দায় নিয়ে তোমায় মাথা নিচু করে বাঁচতে হবে না। আর কোনোদিন তোমাকে কেউ ছোট বড় কথা বলবে না। আমি ফিরি বা না ফিরি, তোমাকে আর কখনো লোকের গঞ্জনা সহ্য করতে হবে না মা। কথাগুলো বলতে বলতে দাওয়ায় মায়ের পাশে বসে পড়েছিলাম। কোথা থেকে কি হলো কে জানে, মা কয়েক মুহূর্ত আমায় দেখে স্থির হয়ে তাকিয়ে রইলেন। তারপর আমার গালে সপাট একটা চড় মেরে বললেন, অত চারা, এই তোর আনন্দের কারণ? যে দুঃখ সইব না বলে চিরটাকাল ভিখিরির মতন জীবন কাটালাম, যে যন্ত্রণা সইতে পারবো না বলে তোর বাবাকে গ্রাম ছাড়া করলাম, সেই যন্ত্রণা তুই আমার জন্য উপহার নিয়ে এসেছিস? মায়ের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এসব কি বলছে? বাবাকে মা গ্রাম ছাড়া করেছে, নাকি আমাকে বাঁচাতে মিথ্যে বলছে? বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে পড়ে মায়ের 2 হাত চেপে ধরে জিজ্ঞাসা করলাম, মা, এসব তুমি কি বলছো? বাবা নিজে থেকে গ্রাম ছেড়ে যায়নি? মা কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে ঘাড় নাড়লেন। তার 2 চোখ বেয়ে জলের ধারা গড়াতে আরম্ভ করেছে। সেই অশ্রুধারা তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে সামনের মালসায় রাখা মহুয়ার মদে। আমার গলা কাঁপছে। কোনো রকমে জিজ্ঞাসা করলাম, তাহলে তুমি? আমি তোর বাপকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিলাম। আমার মরা মাথার দিব্যি দিয়েছিলাম তাকে। এই জঙ্গল যে মানুষ কেকো, এই জঙ্গলে সেখানে কেউ গেলে আর বেঁচে ফেরে না। যদি কেউ পেরে, সেও বদ্ধ উন্মাদ হয়ে যায়। আমি নিজের প্রাণের মানুষটাকে এইভাবে হারাতে চাইনি, তাই তাকে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য করেছিলাম। তাকে দিব্যি দিয়েছিলাম যাতে সে কোনো দিন আর এই গ্রামে ফিরে না আসে। আমি চাইনি আমার পরিবারের কেউ গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠুক। নায়কের অনেক জ্বালা বাবা, অনেক জ্বালা। তাকে সব ছাড়তে হয়, সব ত্যাগ করতে হয় তাকে। আপনজন, ঘর বাড়ি, ভালোবাসা, সম্পর্ক সব ছেড়ে তাকে চলে যেতে হয়। তবেই একজন মানুষ থেকে নায়ক হয়ে উঠতে পারে। আর আর আমি তো আমার জীবনে কোনো নায়ক চাইনি। আমি চাইনি কোনো নায়ক। সাদামাটা একটা জীবন, ভালোবাসার মানুষদের নিয়ে একটা ছোট্ট সংসার চেয়েছিলাম আমি। সেই কি আমার দোষ ছিল? কেন সকলের জীবন বাঁচাতে আমাকে বলে দিতে হবে? কেন আমার প্রাণের মানুষটাকে নায়ক করে তোলার খাতিরে
ওই জঙ্গলের মৃত্যু মুখে ঠেলে দিতে হবে? হ্যাঁ, বলতে পারিস? আমি আমি অত্যন্ত সাধারণ মেয়ে বাবা, অত্যন্ত সাধারণ মেয়ে। নিজের স্বামী সন্তানের মঙ্গল কামনা ছাড়া আমার যার কিছুই চাওয়ার নেই ঈশ্বরের কাছে। তাই যতই পাপ হোক, লোকে যতই কথা শোনাক, যতই দুঃখ পাই না কেন, শুধু তোদের ওই জঙ্গলে ঢুকতে দিতে পারবো না আমি বাবা, পারবো না। আমি কোনো জবাব না দিয়ে চুপ করে রইলাম। বাবা, এখনো বসে আছিস কেন? কাল সকাল হলেই জঙ্গল যাওয়ার তোড়জোড় শুরু হয়ে যাবে। তার আগেই তোকে এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি গুছিয়ে নে, সব গুছিয়ে নে। গোটা রাত যত দ্রুত সম্ভব হাঁটবি। ভোরের আলো ফোটার আগেই যেন সদর শহরে পৌঁছে যাস, কেমন? সেখান থেকে একটা বাস ধরে অনেক দূরে 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 কোথাও চলে যাবি। এমন কোথাও যাবি যেখান থেকে কোনোদিন কেউ তোকে আর এখানে ফিরিয়ে আনতে পারবে না। আমি বোকার মতো মায়ের মুখের দিকে চেয়ে বসেছিলাম, জানেন। ওই পরিস্থিতিতে আমার ঠিক কি বলা উচিত আমি আমি বুঝতে পারছিলাম না। কি হলো? হ্যাঁ, কথা কানে যাচ্ছে না আমার? নায়ক আমার খুব শখ হয়েছে না? মরার শখ হয়েছে? হ্যাঁ, মরার শখ হয়েছে। তাহলে তাহলে আগে মাটাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেল। সারা জীবন তোদের জন্য অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এই শেষ বয়সে সেই ছেলের মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারবো না বাবা। মেরে ফেল আমাকে, মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল। আমি যদি আজকে গ্রাম ছেড়ে চলেও যাই, তবে গোটা গ্রাম বাবার মতো আমাকে নিয়েও কথা শোনাবে, আজে বাজে কথা বলবে। তোমাকে টিকতে দেবে না মা। আমি তোমায় বলছি, তাও তোমার হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার বোঝা উচিত ছিল, আমার বোঝা উচিত ছিল যে তুমি তোমার বাবার মতোই জেদি, বাবার মতোই একগুঁয়ে। তোমাকেও তোমার বাবার মতোই বাধ্য করতে হবে। আমার অনুরোধ তুমি রাখবে না, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আমি। ঠিক আছে, ঠিক আছে বিজয়, আমি তোমাকে দিব্যি দিচ্ছি, তুমি যদি এক্ষুনি এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে না যাও, তবে তবে আমার মরা মুখ দেখবে, আমার মাথা খাবে। ব্যাস, আমার আর কিচ্ছু বলার সাহস রইল না। সেই যে আমি গ্রাম ত্যাগ করলাম, তারপরে সেদিক ঘুরতে ঘুরতে কলকাতায় গিয়ে উঠলাম। 7 বছর কেটে গেছে, একবারও মা বা সাঙ্গিপানির কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করিনি। ওই গ্রামের সাথে, গ্রামবাসীদের সাথে, এমনকি নিজের মায়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখিনি। তাহলে এত বছর পর কেন আমি গ্রামে ফিরছি, তাই তো? এটাই জানতে চাইছেন? আসলে দাদা, পৃথিবীটা বড্ড ছোট। আপনি কোন বিপদের হাত থেকে দূরে পালিয়ে যেতে চাইবেন, দেখবেন ততই যেন সেই বিপদ আপনাকে গ্রাস করতে এগিয়ে আসছে। পালাতে পালাতে এবার আপনার মনে হবে আর কোনো পথ নেই। এই গোল পৃথিবীটা প্রদক্ষিণ করে আপনি আবার সেই বিপদের সামনে এসেই হাজির হয়েছেন। আর সত্যি বলতে কি, গ্রাম ছেড়ে পালাবার পর থেকে একদিনের জন্য আমি রাতে ঠিক করে ঘুমোতে পারিনি। বিচিত্র বিচিত্র সব স্বপ্ন দেখে জেগে উঠেছি। কখনো এক বিভৎস প্রাণী আমার স্বপ্নে এসে আমাকে বা আমার মাকে আক্রমণ করে, কখনো জঙ্গলের ভেতরে একটা সুপ্ত আগ্নেয়গিরি হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে জেগে ওঠে, কখনো সেই দানব আমার বাবাকে গ্রাস করতে ছুটে আসে। চোখ বুঝলেই সেসব বিভৎস নারকীয় দৃশ্য আমি সিনেমার মতো চোখের সামনে দেখতে পাই। দুদণ্ড যে ঘুমোবো তার জন্যে
ক্রমে ক্রমে অনিদ্রা রোগ হয়েছে আমার। আর মায়ের কথা শুনে তো মাকে ফেলেই গ্রাম থেকে পালাতে হয়েছিল। এতগুলো বছর মা কেমনভাবে আছে, কি খাচ্ছে, কে তার দেখাশোনা করছে, এসব ভেবে ভেবে ছটফট করেছে। আর আজ এতকাল পর আর থাকতে না পেরে গ্রামে যাবই। আমি সাঙ্গিপানি আমায় ফিরতেই হবে। জানি না সাঙ্গিপানিতে গিয়ে মাকে কি অবস্থায় দেখব, তবে এবার আর কেউ আমাকে গ্রাম থেকে তাড়াতে পারবে না। প্রতিদিন তিল তিল করে মৃত্যু যন্ত্রণা সম মানসিক অস্থিরতা সইতে সইতে আমি উন্মাদ হয়ে গেছি। আজকাল দিনের আলো পশ্চিমে ঢলে যাওয়ার পরে আমার মনের ভেতরটা কেমন উথাল পাথাল করে। এক প্রবল অপরাধবোধ, মায়ের জন্য দুশ্চিন্তা আমায় কুঁড়ে কুঁড়ে খায়। তাই আর সইতে না পেরে কথা শেষ করল বিজয়। সুব্রত চাকলাদার কাঁধের ব্যাগ ঠিক করতে করতে বললেন, এখনো কিন্তু দুটো প্রশ্ন থেকেই যাচ্ছে দাদা। কি প্রশ্ন? আপনি যে এইবার যাচ্ছেন, যদি ধরেও নেই গ্রামবাসীরা আপনাকে মেনে নিয়ে আপন করে নিল, তাহলে ওই লটারিতে যে আপনারই নাম উঠবে তার তো কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি মন থেকে কোনো কিছু চান, তবে শুনেছি নাকি সারা ব্রহ্মাণ্ড আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাছাড়া চিরকুটে নাম তোলার অজস্র পন্থা আছে। প্রথম দুবার যখন আমার নাম চিরকুটে ওঠেনি, তখন আমি একটা অদ্ভুত কায়দা করেছিলাম, তাতে চিরকুটে আমার নাম উঠেছিল। প্রয়োজন পড়লে এবারও তেমন কিছু হবে। কায়দা? কি কায়দা? সবাই যখন উৎসবে ব্যস্ত ছিল, তখন আমি একটা কাগজে আমার নাম লিখে সেই কাগজটা আগুনের খুব কাছে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ ধরেছিলাম। আগুন থেকে কাগজটা এমন দূরত্বে রেখেছিলাম যাতে কাগজটা পুড়ে না যায়, অথচ বেশ গরম হয়ে ওঠে। আর সেই সুযোগে কাগজটা চিরকুটে রাখা বাক্সের ভেতর ভরে দিয়েছিলাম। গ্রামের মোড়ল নাম নির্বাচনের সময় যখন সেই বাক্সে হাত ঢুকিয়েছিল, তখন অনেক চিরকুটের মধ্যে অপেক্ষাকৃত গরম চিরকুটটা স্পর্শ করেন তিনি, এবং স্বাভাবিকভাবেই কৌতূহলবশত সেইটা বেরিয়ে আসে। কাজেই ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমাকে এবার জঙ্গলে যেতেই হবে। আর নিতান্তই যদি নাম নাও ওঠে, জঙ্গলের পথ আগলে গ্রামবাসীরা দাঁড়িয়ে তো আর থাকবে না। কাজেই আগামী পূর্ণিমায়, মানে 3 দিন পরে, জঙ্গলে আমি যাচ্ছি। বাস থেকে নেমে সুব্রত বুঝতে পারলেন সাঙ্গিপানির অবস্থা যেমন ভেবেছিলেন ততটা খারাপ নয়। ভারতবর্ষের তথা সারা পৃথিবীর সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলোতে খ্রিশ্চান মিশনারিরা যেভাবে সুযোগ সুবিধা এবং উন্নত সমাজের লোভ দেখিয়ে আদি বাসিন্দাদের স্বধর্মে কনভার্ট করিয়েছে, এই সাঙ্গিপানি তার ব্যতিক্রম নয়। বাস যেখানে থামল তার পশ্চিমে ঘন অরণ্য, আর পূর্বে ছোটোখাটো গাছগাছড়ার ফাঁকে ফাঁকে বাঁশের বেড়া, মাটির এবং কদাচিৎ কিছু ইটের বাড়ি চোখে পড়ছে। তবে বাঁশ, মাটি এবং ইট নির্বিশেষে প্রতিটি বাড়ির চাল পাতায় ছাওয়া। এক ঝলক দেখে তার মনে হলো আঞ্চলিক কোনো হোগলা জাতীয় গাছের পাতা বেঁধে বেঁধে এই ঘরগুলোর চাল তৈরি করা হয়েছে। দেখুন, আপনি আমার সঙ্গে যেতেই পারেন, কিন্তু এতগুলো বছর পরে গ্রামবাসীরা আমায় কিভাবে নেবে আমি জানি না। অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। সেক্ষেত্রে আমার সাথে গেলে আপনিও কিন্তু বিপদে পড়বেন। এবার বাকিটা আপনার সিদ্ধান্ত। দেখুন দাদা, আমি এখানে একজন বহিরাগত সাংবাদিক হিসেবে এমন একটা কাজ করতে এসেছি যা জানতে পারলে এমনিতেই গ্রামবাসীরা আমাকে বিশেষ অভ্যর্থনা করবেন বলে মনে হয় না। যুগের পর যুগ ধরে এখানকার মানুষ যে রহস্য সারা পৃথিবীর কাছ থেকে গোপন করে রেখেছে তা আজ আমি উন্মোচন করতে এসেছি। ওই আগ্নেয়গিরির কথা সারা পৃথিবীকে জানানোর অভিপ্রায় নিয়ে আমার আগমন ঘটেছে সাঙ্গিপানির মাটিতে। আপনার কি মনে হয়, আমি যদি আপনার সাথে না গিয়ে একা গ্রামে প্রবেশ করি এবং ওই আগ্নেয়গিরির সন্ধান করি, তাহলেও গ্রামবাসীরা আমাকে রেয়াত করবে? এই কথাটা মন্দ বলেননি, চলুন আমার সঙ্গে। বিজয়ের কথা সত্যি হলো। গ্রামবাসীরা ওকে দেখে একেবারে চমকে উঠলেন। এত বছর পর গ্রামে একজন পলাতক সদস্য হঠাৎ ফিরে এসেছে দেখে সকলেই স্তম্ভিত। বিজয় সুব্রতকে নিজের বাড়ির পথ দেখিয়ে গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা মোড় ঘুরতে
একদল লোক তাদের পথ আগলে দাঁড়ালেন। তাদের মধ্যে একজন হোমরা চোমরা গোছের লোক একটু রূঢ় গলায় জিজ্ঞাসা করলেন, কি মানিক, এত বছর পর কি মনে করে? বিজয় কোনো জবাব দেওয়ার আগেই দলের আরেকজন বলে উঠলেন, কথায় বলে বাপকা বেটা, তুই তোর বাপের মতোই পালালি ঠিকই, কিন্তু আবার ফিরে এলি কোন মুখে? এতটুকু লজ্জা করলো না তোর? লজ্জা? ওদের রক্তে লজ্জা টজ্জা নেই ভাই, দোকান কাটা বেহায়া একেবারে। বিজয় কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সেই মাতব্বর হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, তোর কোনো কথা আমরা শুনতে চাই না। একজন পলাতকের এই গ্রামে কোনো জায়গা নেই। গ্রামের ছেলে, তাই গায়ে হাত তুলছি না। তা না হলে এতক্ষণে সাঙ্গিপানির রুক্ষ মাটি তোর রক্তে ভিজিয়ে দিতাম আমি। বিজয় অবশ্য আগে থেকেই ধারণা করেছিল এমন কিছু হতে পারে, তাই সে মাথা গরম না করে খুব শান্ত স্বরে বলল, আমার গ্রামের বাড়িতে আমাকেই ঢুকতে দেবে না? এতগুলো বছর পরে গ্রামে এলাম, মায়ের সাথে অন্তত একটিবার দেখা করতে দিন। এই কথা শুনে সেই মাতব্বর দলের মধ্যে কেমন অদ্ভুত প্রতিক্রিয়া হলো। তারা একে অপরের মুখের দিকে খানিকক্ষণ চাওয়াচাওয়ি শুরু করলো। এবার দলের ভিতর থেকে তৃতীয় একজন অপেক্ষাকৃত ঠান্ডা গলায় মাতব্বরকে বললেন, এক কাজ করা যাক, ওকে মোড়লের কাছে নিয়ে চলো। উনি ঠিক করবেন কি করা উচিত। ওর যাবতীয় প্রশ্নের উত্তর তিনিই দেবেন। নিমরাজি হলেও এই কথাটা একেবারে উড়িয়ে দিলেন না সেই মাতব্বর। বিজয় আর সুব্রতকে নিয়ে তারা মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মোড়লের বাড়ি নিয়ে যাবে বলে তারা যে পথে হাঁটছিল তা দেখে অবাকই হচ্ছিল বিজয়। সে মনে মনে ভাবছিল, এই পথ আমার ভীষণ চেনা। এই পথে কত সকাল কত দুপুর কাটিয়েছি, তবে কি শেষমেশ তার আশঙ্কায় সত্যি হলো। যে বাড়িটার সামনে এসে গোটা দলটা দাঁড়ালো সেই বাড়িটা তার বহু পরিচিত। এই বাড়ি গৌড়ের। মোড়ল মশাই! মোড়ল মশাই! ও মোড়ল মশাই! ও মোড়ল মশাই! বলে ডাকাডাকি করাতে যিনি বেরিয়ে এলেন তিনি আর কেউই নন, স্বয়ং গৌড়ের বাপ। বাড়ি থেকে বেরিয়ে বিজয়কে দেখে তিনি যেন স্থাণুর মতো দাঁড়িয়ে পড়লেন। এত বছর পর বাছাধন ফিরে এসেছে, এবার আপনি ঠিক করুন নাকি কি করবেন। এবার হইচই শুনে ঘরের ভিতর থেকে গৌড় বেরিয়ে এসেছে। দাওয়া এসেই নিজের ছোটবেলাকার বন্ধুকে দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে। কয়েক মুহূর্ত দুই বন্ধু একে অপরের দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। তারপর একে অপরের দিকে ছুটে গিয়ে জড়িয়ে ধরল দুজন দুজনকে। কিছুক্ষণ আবেগ থরথর মুহূর্ত কাটার পর গৌড় বিজয়কে জিজ্ঞাসা করল, এতদিন কোথায় ছিলি ভাই? কোথায় চলে গেছিলি আমাদের ছেড়ে? এতগুলো বছর একবারও আমাদের কথা মনে পড়লো না? আমার কথা, পঙ্কজের কথা, রিঙ্কুর কথা, তোর মায়ের কথা কিচ্ছু মনে পড়েনি তোর? বলবো বলবো, সব বলবো। আগে আমার মায়ের সঙ্গে একটিবার দেখা করে আসি। মা কেমন আছে? যাই, আর না দাঁড়িয়ে একবার দেখা করে আসি। কতদিন দেখিনি মাকে। কথাগুলো বলেই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছিল বিজয়। এমন সময় বর্তমান মোড়ল অর্থাৎ গৌড়ের বাপ মল্লার তাকে পিছু ডেকে বললেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বছর দুয়েক হলো তোমার মা আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। বৌঠানকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। নেশা করে করে তার ভেতরে শরীরের যন্ত্রগুলো নষ্ট হয়ে গেছিল। এক রাতে হঠাৎ প্রচণ্ড পেটের যন্ত্রণা শুরু হয় বৌঠানের। একটা গাড়ির বন্দোবস্ত করে আমরা গ্রামের কয়েকজন তাকে সদরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এতটা পথ পাড়ি দেওয়ার সময় দেয়নি বৌঠান। পথের মধ্যেই হাসপাতালে ডাক্তার নারী দেখে মৃত বলে ঘোষণা করেছিল। শেষ সময়ে আমি তার সাথেই ছিলাম। তিনি আমার হাত ধরে বলেছিলেন, মোল্লার ভাই, আমার ছেলে যদি কোনোদিন ফিরে আসে তাকে বলবেন আমি আমার ডিম ফিরিয়ে নিয়েছি আমার ডিম্বি। সে যেন তার অসমাপ্ত কাজ শেষ করে। মহিলা চিরকাল অনেক কষ্ট করেছেন। আমি জানি না তিনি তোমায় কি দিব্যি দিয়েছিলেন,
কোন কাজ তুমি অসমাপ্ত রেখে চলে গেছিলে তাও জানি না, তবে পারলে তার শেষ ইচ্ছেটুকু তুমি পূরণ করো। মোড়ল গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, বিজয় আমাদের গ্রামের ছেলে, আমাদেরই ভাই, বন্ধু কিংবা কাছের মানুষ। নিজের পরিবারের লোকজন ভুল করে অনুতপ্ত হলে আমরা যেমন তাদের ক্ষমা করে দিই, তেমনি আপনাদের কাছে আমার অনুরোধ, ওকে আরেকটি বার সুযোগ দেওয়া হোক। বিজয়ের পিছন পিছন সুব্রত তাদের ভগ্নপ্রায় ঘরখানির সামনে এসে দাঁড়ালেন। বিজয়ের চোখ মুখ একেবারে থমথম করছে। মা হারানোর যন্ত্রণা সুব্রত জানেন। কলেজে পড়তেই তিনি মাকে হারিয়েছেন। সেদিন তিনি যে যন্ত্রণা সহ্য করেছিলেন, আজ এই দুর্ভাগা মানুষটা সেই একই যন্ত্রণা বুকে নিয়ে প্রায় ভেঙে পড়া বাড়িটার সামনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। হয়তো মনে মনে সে একটা কাঁধ খুঁজছে, যেখানে মাথা রেখে মনের ভার চোখের জলের মাধ্যমে হালকা করতে পারবে। তার বুকের ভিতর কতটা উথাল পাথাল চলছে তা বোঝার ক্ষমতা রয়েছে শুধুমাত্র সুব্রতর। পায়ের শব্দ শুনে সুব্রত পিছন ফিরে দেখলেন গৌরের সাথে আরও দুজন সেখানে এসে দাঁড়িয়েছেন। লম্বা দোহারা চেহারা, কোকড়ানো চুল একটি লোক, আর আবলুস কাঠের মতো শ্যামলা গায়ের এক মহিলা। মহিলার চুল ছাড়া রয়েছে, তার সেই আন্দোলিত চুলের গোছা কোমর ছাপিয়ে নেমে গেছে। কালো হলেও ছিপছিপে চেহারার মহিলাটিকে বেশ সুন্দরী দেখতে। তার চোখে মুখে বুদ্ধিদীপ্ততার ছাপ, তবে এই মুহূর্তে সেই গভীর দুই চোখে জল টলটল করছে। সুব্রতর বুঝতে অসুবিধা হলো না যে এরাই সেই পঙ্কজ এবং রিঙ্কু। পঙ্কজ দৌড়ে এসে জড়িয়ে ধরল বিজয়কে। এতক্ষণ যে কাঁধটা খুঁজছিল সে, সেটা পেতেই কান্নায় ভেঙে পড়ল বিজয়। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে বলল, ভাই, এসব কবে হলো? আর কেউ না জানুক, তোরা তো জানিস। আমি আমার মাকে ছেড়ে যেতে চাইনি, আর মা আমাকে ছেড়ে চলে গেল। পৃথিবীতে আমার নিজের বলতে আর কেউ রইল না পঙ্কজ। আমি বাকি জীবনটা কার সঙ্গে কাটাবো রে? সাঙ্গিবানির জঙ্গলে না ঢুকেও আমার মায়ের জীবনটা, আমার বাবার জীবনটা তছনছ হয়ে গেল। আজ সারা গ্রাম আমাকে অকৃতজ্ঞ, বেঈমান এসব বলছে। এখন আমার কি করণীয় বলতে পারিস? কি করব? পঙ্কজ বিজয়ের কাঁধে হাত বোলাতে বোলাতে বলল, ভাই, মনটাকে শান্ত কর ভাই, এসবই ভবিতব্য। আসলে কি জানিস, মানুষের জীবনটা না বড়ই অদ্ভুত। জীবনটা আমাদের হলেও তার চালন ক্ষমতা আমাদের হাতে থাকে না। এই পৃথিবীর বুকে যে কটা বসন্ত আমরা কাটাই, তার অধিকাংশই কিন্তু অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। কি আর বলবি বল, এই সাঙ্গিপানিতে জন্মানোটাই আমাদের কাছে একটা অভিশাপ। এই অভিশাপ ঘোচানোর সময় এসে গেছে। আমাদের মতো যাতে আর কোনো প্রজন্মকে এই সাঙ্গিপানির সাপ মাথায় নিয়ে বড় হতে না হয়, তার বন্দোবস্ত আমি করব। সাঙ্গিপানির জঙ্গলের সেই দানব, যার খপ্পরে যুগের পর যুগ ধরে না জানি কত নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছে, তার নিধনের সময় এসে গেছে। ওই জঙ্গলের রাহুর গ্রাসে আর যাতে কাউকে পড়তে না হয়, সেই ব্যবস্থা করব। সেই কারণেই আমি গ্রামে ফিরেছি। পরশু পূর্ণিমা আমি ওই জঙ্গলে যাব, আর যেভাবেই হোক জঙ্গলের পদে পদে বিপদ আমি জানি। তবু আমি চাই তুই আর গৌর চিরকালের মতো এবারে আমার পাশে এসে দাঁড়া। কিন্তু সে তো লটারির মাধ্যমে ঠিক হয়। আমাদের তিনজনের নাম একসাথে যে উঠবেই এমন তো কোনো কথা নেই। সে চিন্তা আমার, লটারিতে আমাদের নামই উঠবে। তবে তোরা যদি যেতে না চাস তাহলে আমি তোদের বিপদে ফেলবো না ভাই। কিরে, কি ব্যাপার? হ্যাঁ,
শহরে থেকে আজকাল বেশি শেয়ানা হয়ে গেছিস না? কই ছোটবেলায় তেঁতুলের আচার খাবার বেলায় মনে থাকতো না তো? তখন তো এত বন্ধুদের কথা ভাবতিস না। তখন তো তোর মনে হতো না যে আমাদেরকেও একটু ভাগ দেওয়া যেতে পারে। তবে আজ কেন? হ্যাঁ, এত কিন্তু কিন্তু করছিস কেন? বন্ধুর সুখ দুঃখে যদি তোর পাশে নাই দাঁড়াতে পারি তবে বন্ধুত্ব কিসের ভাই? পঙ্কজের কথায় বিজয়ের চোখ ছলছল করে উঠল আবার। সেদিকে তাকিয়ে গৌর বলল, অনেক হয়েছে বন্ধুদের সাথে কথাবার্তা, ওই দেখ কে এসছে। বলে রিঙ্কুর দিকে ইশারা করল সে। মেয়েটা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল এক কোনায়। সে শহরের মেয়েদের মতো স্মার্ট নয়। প্রাণের কথা মুখ ফুটে বলতে তারপরও বাঁধে, বুক ফাটে তবু মুখ ফোটে না। যে মানুষটাকে সে ছোটবেলা থেকে এত পছন্দ করে তাকে কোনোদিন নিজের মনের কথা প্রাণ খুলে বলতে পারেনি রিঙ্কু। তারপর একদিন হঠাৎ করেই সে মানুষটা তার জীবন থেকে উধাও হয়ে যায়। দীর্ঘ 7 বছর পর সে আবার ফিরে এসেছে। তবুও তাকে সামনে রেখে প্রাণোচ্ছল ঝর্ণার মতো কলকলিয়ে উঠতে পারছে না মেয়েটা। বিজয় সবাইকে পিছনে ফেলে গুটি গুটি পায়ে এগিয়ে গেল রিঙ্কুর দিকে। কিরে, বিয়ে করেছিস? কোনো রকমে নিজের আবেগ সংযত করে ভেজা গলায় রিঙ্কু জবাব দিল, তোমার কি আমায় দেখে তাই মনে হচ্ছে? আমি তো ভেবেছিলাম এতদিন বিয়ে শাদী করে তুই পাক্কা গিন্নি হয়ে উঠেছিস, তা এতদিন বিয়ে করলি না যে? মস্করা করে জিজ্ঞাসা করে বিজয়। সবার সামনে চিৎকার করে নিজের প্রাণের মানুষকে মনের কথা বলতে ইচ্ছা করছিল রিঙ্কুর। তার বলতে ইচ্ছা করছিল, বিজয়দা, চিরকাল তোমার সংসারে জায়গা পেতে ইচ্ছে করছে আমার। চিরকাল তোমাকে নিয়েই স্বপ্ন দেখেছি। ছোট থেকে ভেবেছি বিয়ে করে তোমার ঘরে গিয়ে উঠব, তোমার জন্য মোটা চালের ভাত কিংবা বাজরার রুটি আর সবজি রান্না করব। সেই খাবার পরম যত্নে বেড়ে দেব তোমার পাতে। তুমি দুটো মুখে দিয়ে কাজে বেরোবে। ঘর সংসারের কাজ মিটিয়ে আমি তোমার ফিরে আসার পথের পানে চেয়ে বসে থাকবো ধাওয়ায়। বাড়ির পাশের কুল গাছে বসা বানানো নাম না জানা পাখিটার সাথে তোমায় নিয়ে গল্প করব। তারপর দিন শেষে তুমি যখন ঘেমে নিয়ে বাড়ি ফিরবে তখন তোমার মাথা টিপে দেব। সাঙ্গীপানির মিঠে হাওয়ায় আমাদের দাওয়ায় বসে তোমার সাথে দুটো সুখ দুঃখের গল্প করব। তারপর খাওয়া দাওয়া সেরে যখন তুমি শুতে যাবে তখন তোমার শিওরে বসে তোমার পাখার বাতাস করব। অপেক্ষা করব কখন তোমার দু চোখে ঘুম নেমে আসবে। তবে তুমি ঘুমানোর আগে চোখ বুঝবো না আমি। যদি তোমার কিছু প্রয়োজন পড়ে, যদি হঠাৎ তোমার পিপাসা পায়, তারপর তুমি ঘুমোলে তোমার বুকে মাথা রেখে তোমার ওমটুকু গায়ে জড়িয়ে নিয়ে রাত কাবার করব। কিন্তু এসব কথা সে বলতে পারল না। কেবল মুচকি হেসে সে বলল, এই কালো মেয়েকে কেউ বিয়েই করলো না। জীবনটা বোধহয় আইবুড়োই কাটাতে হবে গো বিজয়দা। হে তো আচ্ছা বিয়ে পাগল মেয়ে। তাদের রসিকতায় সবাই হো হো করে হেসে উঠল। গুরুগম্ভীর পরিবেশ লঘু হয়ে বিষাদের ছায়া হালকা হলো। সাঙ্গীপানির আকাশে তখন আধার নেমে আসছে। সব পাখিরা দিন শেষে নিজের বাড়ি ফিরে যাচ্ছে দল বেঁধে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, আর তারই মাঝে রুক্ষ পাথুরে মাটির বুকে কতগুলো নরম প্রাণ আবার ভালোবাসায় সিক্ত হচ্ছে। এখানে গরম বড় মারাত্মক। গ্রামের পাশ দিয়ে তীর তীর করে বয়ে চলেছে সাঙ্গীপানি নদী। জঙ্গলের ভিতর যে উঁচু পাহাড় আছে সেখান থেকে একটি ঝর্ণার জলে পুষ্ট হয়ে এই নদীর সৃষ্টি হয়েছে। সাঙ্গীপানি গ্রামের সর্বঘটে কাঁঠালি করা এই নদী, জলপান করা হোক কিংবা কাপড় কাচার জন্য হোক, সবই এই নদী থেকেই সংগ্রহ করতে হয় গ্রামবাসীদের। এছাড়া এই রুক্ষ শুষ্ক মালভূমি অঞ্চলে অন্য জলের বন্দোবস্ত করা খুবই কষ্টকর। গ্রামে একটা পুকুর আছে বটে, কিন্তু অধিকাংশ সময় সেটা শুকিয়ে কাঠ হয়ে থাকে। বর্ষার কয়েকটা দিনে পুকুরে যেটুকু জল জমে বর্ষা শেষ হলেই
তা বাষ্পীভূত হয়ে আকাশে গিয়ে মিশতে বেশি সময় নেয় না। মাইল 10 দূরে সরকারের বানানো টিউবওয়েল আছে, কিন্তু বছরের অধিকাংশ সময় সেই টিউবওয়েল গর্জায় বটে, কিন্তু বর্ষায় না। মানে তাতে চাপ দিলে প্রচণ্ড শব্দ হয় ঠিকই, কিন্তু জল বেরোয় না। বেরোবেই বা কী করে? এই মাটিতে জল আছে নাকি? এখানকার জঙ্গলের মতো সেটাও সর্বগ্রাসী। এখানকার কঠিন হৃদয় মানুষগুলোর মতো কঠিন, শুকনো। নদীর পাড়ে দাঁড়িয়ে ঘাম মুছতে মুছতে সুব্রত বললেন, আজ তো উৎসব, আজ রাতে লটারি হবে। কাল আপনারা যাচ্ছেন জঙ্গলে, কিন্তু আমার মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরঘুর করছে মশাই। সেগুলো না জানা পর্যন্ত ঠিক সুয়াস্তি হচ্ছে না। বুঝতেই পারছেন, পেশায় সাংবাদিক, কাজেই অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা। বলুন, কি জানতে চান? আচ্ছা, জঙ্গলে যে 3 জনকে যেতে হবে এটা কেন? কে ঠিক করেছিল ব্যাপারটা? এই পূর্ণিমার রহস্যটাই বা কি? আর তার চেয়ে বড় কথা, একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, কবে থেকে আপনাদের ওই সকল দানবের আবির্ভাব হয়েছে? মানে আপনারা সেই দানবের কথা জানলেন কিভাবে? সালটা 1958। তার আগের বছর সেপাই বিদ্রোহ শুরু হয়েছে। সারা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরই হাতে তৈরি করা ভারতীয় সৈন্যরা। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে সেই আগুনের আঁচ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে গোটা দেশে। তবে সিপাহীরা বেশি দিন লড়াই চালাতে পারেনি। আমি যখনকার কথা বলছি, ততদিনে সেই বিশেষ বিদ্রোহের আগুন অসম্ভব দক্ষতায় সামলে নিয়েছে ব্রিটিশ রাজ। অধিকাংশ সৈন্য হয় মারা পড়েছে, নয় ব্রিটিশদের হাতে বন্দী হয়েছে। বন্দী সিপাহীদের কারাগারে প্রবল নির্যাতন শুরু করেছে ব্রিটিশরা। কিন্তু বিদ্রোহী সৈন্যদের মধ্যে কিছু সৈন্য তখন এদিক ওদিক পালিয়ে গিয়ে আড়ালে বসে নিজেদের সঙ্গীদের মুক্ত করার পরিকল্পনা করছে এবং নতুন উদ্যমে ব্রিটিশদের উপর হামলা করার ছক কষছে। এরকমই 3 জন বিদ্রোহী সৈনিক ছিলেন নবারুণ সেন, শ্রীমঙ্গল পট্টনায়ক এবং মোস্তাফা সিরাজ। নবারুণ ও মোস্তাফা বাংলার ছেলে, শ্রীমঙ্গল অবশ্য উড়িষ্যার আদিবাসী ছিলেন। এই 3 যুবক উপার্জনের জন্য এবং বংশ গৌরব বৃদ্ধি করতে ব্রিটিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। সে সময় ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করা বেশ গৌরবের কথা ছিল। বিভিন্ন প্রান্ত থেকে এসে সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার পর সেখানে কাজ করতে করতেই 3 জনের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। আর তারপরেই সেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে। এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু আর শুয়োরের চর্বি মেশানোর কথা রটে যায় সেনাবাহিনীর মধ্যে। তখন ইংরেজ শাসক দল ভারতীয় উপমহাদেশকে শাসন করার জন্য নিজেদের সেনাবাহিনীতে ভারতীয়দেরই নিয়োগ করত। এই হিন্দু মুসলিম সম্প্রদায়ের ভারতীয়দের গরু ও শুয়োরের চর্বি মেশানো কার্তুজ দাঁতে কেটে বন্দুকে ব্যবহার করতে হতো। প্রথমে সেনাবাহিনীর সদস্যরা এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন, কিন্তু পরে ব্যাপারটা জানাজানি হওয়ায় তাদের মাথায় হাত ওঠে। এতদিন ইংরেজরা ওদের দেশ দখল করেছিল, স্বদেশে তারা নিজেরাই বন্দী হয়ে কাটাতো, ইংরেজদের তবেদারি করত। কিন্তু এবার ধর্মবিশ্বাসে আঘাত হানায় সেনাবাহিনীর সদস্যরা ক্ষেপে উঠলেন। দিকে দিকে বিদ্রোহ ছড়িয়ে পড়ল। তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন চার্লস জন ক্যানিং। কড়া হাতে সেই বিদ্রোহী সেনাদের দমন করেন ভদ্রলোক। লড়াইয়ে বহু ব্রিটিশ প্রাণ দিলেও ভারতীয় সেনাদের জীবনহানিও কম হয়নি। বহু সংখ্যক সৈন্য ধরা পড়ল, আত্মসমর্পণ করল। তবে এর মধ্যে থেকেও বেশ কিছু সৈন্য যখন দেখলেন যে বিদ্রোহের পতন অনিবার্য, তখন সুযোগ বুঝে তারা এদিক ওদিক পালিয়ে গেছিলেন। না, ভয় নয়, কিন্তু যারা ব্রিটিশ বাহিনীর সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার সাহস দেখান, তারা বোধহয় ভয় টয় পান না। তারা পালিয়ে গিয়েছিলেন সঠিক সময়ের অপেক্ষায়। ভারতের বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়ে তারা বন্দি সহযোদ্ধাদের ছাড়ানোর পরিকল্পনা করতেন এবং নব উদ্যমে আবার ব্রিটিশদের উপর ঝাঁপিয়ে পড়ার ছক কষতেন। এই শ্রীমঙ্গল, নবারুণ বা মুস্তাফাও পালাতে পালাতে এসে পৌঁছেছিলেন এই সাঙ্গিপাড়ির জঙ্গলে। এখানে এসে পুলিশে তাদের খুঁজে পায় না। জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে ওরা 3 বন্ধু আপনি যে আগ্নেয়গিরি খুঁজতে এসছেন সেটার কাছে গিয়ে পৌঁছয়। জঙ্গলের ভিতরে পাথুরে অঞ্চলে বহু ছোট বড় গুহা আছে। এরকমই একটা গুহার সামনে একটা বিরাট পাথরের চাই দেখতে পান তারা। জঙ্গলে অনেক জীবজন্তু আছে। ওরা ঠিক করেন সেই জানোয়ারদের হাত থেকে বাঁচতে রাতটুকু অন্তত গুহার মধ্যেই কাটাবেন। প্রবল বলশালী 3 সৈনিক বেশ কসরত করে গুহার মুখ থেকে পাথরের চাইটা সরিয়ে ফেলেন।
পাথর সরাতেই গুহা থেকে নাকি একটা ভ্যাপসা গন্ধ বেরিয়ে আসে। বাসি মরা দীর্ঘদিন ধরে এক জায়গায় পচলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন। নবারুণ বন্ধুদের বলেন যে ওই গুহায় হয়তো কোনো হিংস্র জন্তুর বাস আছে। সেই শিকার ধরে এনে গুহার ভেতরে মৃতদেহ ফেলে রেখেছে, আর তার থেকেই গন্ধ বেরোচ্ছে। মুস্তাফা এই কথা মানতে রাজি হয়নি। গুহার মুখ তো বন্ধই ছিল, তবে সেই হিংস্র জন্তু ঢুকবে বা বেরোবে কোথা থেকে? হয়তো এই গুহার অন্য কোনো মুখ আছে। এসব পাহাড়ি গুহার অজস্র প্রবেশ বা প্রস্থান পথ থাকাটা অস্বাভাবিক নয়। জন্তুটা হয়তো তেমনই কোনো গুহার মুখ দিয়ে ভেতরে ঢোকে, আর তার মতে এই গুহায় রাত কাটানো নিরাপদ নয়। তার থেকে অন্য কোনো জায়গায় বন্দোবস্ত করা সমীচীন হবে। এত মেহনত করে মাথা গোঁজার একটা ঠাঁই জোগাড় করার পর কেবল সন্দেহের বশে সেটা ছেড়ে দিতে রাজি ছিল না মুস্তাফা। কিন্তু দলের মাথা নবারুণের মুখের ওপর কথা বলার সাহস তার নেই। অবশেষে তারা ওই গুহার মুখ খুলে রেখেই সেখান থেকে চলে যায়। আগ্নেয়গিরির কাছে গিয়ে তারা এক ভয়ঙ্কর দানবের সম্মুখীন হয়। কে বলতে পারে, হয়তো সেই দানবই ওই গুহার ভেতর ছিল। গুহার মুখ খুলে দেওয়াতে সে বেরিয়ে আসে। সেদিন ছিল পূর্ণিমা। ভরা জ্যোৎস্নায় আগ্নেয়গিরির পাশে 3 বীর সৈনিক সেই দানবের সঙ্গে লড়াই করে। প্রবল পরাক্রমশালী সেই প্রাণীর আক্রমণে শ্রীমঙ্গল ও মোস্তাফা প্রাণ হারান। কেবল নবারুণ লড়াই করতে করতে পাহাড়ের গা দিয়ে নেমে আসা ঝর্ণার ভিতর পড়ে যান, ফলে প্রাণে বেঁচে যান। তবে প্রাণে বেঁচে গেলেও তার শরীরে ভীষণ আঘাত লাগে। অচৈতন্য নবারুণ ঝর্ণার জলে ভাসতে ভাসতে সেই সাঙ্গিপানি গ্রামের কিনারায় ভেসে ওঠে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে জীবন রক্ষা করেন, কিন্তু প্রচণ্ড আঘাতে ভদ্রলোকের কোমরের নিচের অংশ নষ্ট হয়ে যায়। ভদ্রলোক চিরকালের মতো পঙ্গু হয়ে যান। গ্রামবাসীরা ভদ্রলোকের কথায় প্রথমটায় বিশ্বাস করেননি। তাঁরা ভেবেছিলেন হয়তো শরীরের মতো আঘাত লেগে লোকটার মাথাও খারাপ হয়ে গেছে, কিন্তু একজন অসহায় পঙ্গু মানুষকে তাঁরা তাড়িয়ে দেননি। নবারুণের গাছগাছরা এবং ভেষজ উদ্ভিদ সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল। সেই জ্ঞান প্রয়োগ করে গ্রামের মোড়লকে এক কঠিন ব্যাধির হাত থেকে রক্ষা করেন নবারুণ। তারপর থেকে তিনি সাঙ্গিপানি গ্রামের কবিরাজ হয়ে ওঠেন। নিজেদের রোগ ব্যাধি নিয়ে গ্রামবাসীরা বরাবরই তার কাছে ছুটে যেত। তিনিও নিজের সাধ্য মতো তাদের সারিয়ে তোলার চেষ্টা করতেন। আমাদেরই একজন হয়ে গিয়েছিলেন ভদ্রলোক। শীত বসন্ত কেটে গিয়ে অবশেষে গ্রীষ্মের আবির্ভাব হয়। আসে পূর্ণিমার রাত, আর সেই রাতে সাঙ্গিপানি গ্রামে এসে হাজির হয় সেই ভয়ঙ্কর দানব। তার প্রবল পরাক্রমের মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় গোটা গ্রাম। কিন্তু সব তছনছ করে দিলেও, বহু মানুষকে মারলেও সেই দানব ঠিক 3 জনকে জীবিত তুলে নিয়ে যায় নিজের সঙ্গে। তাদের মধ্যে একজন ছিল মোড়লের নিজের ছেলে। পরের দিন গোটা গ্রাম সেই কবিরাজের কাছে হাজির হয়। এতদিন যার কথা পাগলের প্রলাপ ভেবেছিল সবাই, আজ তারই শরণাপন্ন হয়েছিল তাঁরা। কবিরাজ অর্থাৎ নবারুণের সাথে অনেক আলাপ আলোচনার পরে গ্রামের তৎকালীন বয়োজ্যেষ্ঠরা অনুমান করেন যে এই দানব ঠিক গ্রীষ্মের প্রথম পূর্ণিমার রাতেই নরখাদক হয়ে ওঠে। ওই বিশেষ তিথিতে নির্ঘাত তার মাথায় আগুন জ্বলে। কিন্তু এত মানুষকে সামনে পেয়েও মাত্র 3 জনকে কেন সে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল তার কোনো হিসেব মেলা সম্ভবপর হয়নি। সাঙ্গিপানির পুরুষদের আত্মত্যাগের সেই শুরু। তারপর যুগের পর যুগ কেটে গেছে এই রীতি মানতে মানতে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা, নবারুণ, এনারা ভেবেছিলেন গোটা গ্রামকে বাঁচাতে হলে প্রত্যেক পূর্ণিমার আগে রাতে 3 জন মানুষকে জঙ্গলে যেতেই হবে। না, তারা গ্রামের হয়ে রাক্ষসের বলি চড়াতে যাবে না, তারা যাবেন রক্ষক হয়ে রাক্ষসকে নিধন করতে। তবে যদি তাতে তাদের প্রাণও যায়, এই 3 জনের প্রাণের বিনিময়ে তো গোটা গ্রাম রক্ষা পাবে। সেই দানব আর কোনোদিন গ্রামে এসে হাজির হবে না। আর এই রীতিতে কাজ দিয়েছিল। গ্রামে সত্যি দানব ফিরে আসেনি, তবে তাকে নিধন করতে যারা এই জঙ্গলে ঢুকেছে তাদের অধিকাংশই আর ফিরে আসেনি। যারা ফিরেছে তারা উন্মাদ হয়ে গেছে দিনের পর দিন। বিড়বিড় করে কি সব বকতো, 2 চোখে আতঙ্ক ঠিকরে বেরিয়ে আসতো। অমন শক্তিশালী দানবের সাথে লড়তে হবে বলেই বোধহয় প্রাপ্তবয়স্ক পুরুষদের কথা ভেবেছিলেন তৎকালীন বয়োজ্যেষ্ঠরা। কিন্তু বেশ কয়েক বছর বাদে পূর্বসূরিদের হাল দেখে গ্রামের কোনো পুরুষই আর জঙ্গলে যেতে রাজি হয়নি। তখনই লটারির বন্দোবস্ত হয়। গ্রামের পুরুষদের ভাগ্যই ঠিক করে দেবে যে সে সাঙ্গিপানির জঙ্গলে খাদ্য হবে নাকি আরও কিছুদিন এই পৃথিবীর বুকে আপনজনের সঙ্গে দিন কাটানোর সুযোগ পাবে।
কথা শেষ করে বিজয়। সুব্রত চাকলাদার মন দিয়ে তার কথা শুনছিলেন। এবার তিনি জিজ্ঞাসা করলেন, পূর্ণিমার সময় ওই দানব জেগে ওঠে। খুব সম্ভবত সেই সময় সে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। যদিও তার কারণ জানা যাচ্ছে না, তবুও এটাই বাস্তব বলে ধরে নিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে গ্রামবাসীরা বছরের অন্য সময় জঙ্গলে গিয়ে সেই দানবকে নিধন করছে না কেন? সেই চেষ্টা কি করা হয়নি ভাবছেন? কিন্তু বছরের অন্য সময় জঙ্গলে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও সেই দানবের দেখা পাওয়া যায়নি। অত বড় একটা নরখাদক যেন ভোজবাজির মতো উড়ে যায়, বছরের অন্য সময় উধাও হয়ে যায় যেন। আবার 1 বছর পর গ্রীষ্মের প্রথম পূর্ণিমার রাতে হাজির হয় নিজের ভোগ নিতে। আচ্ছা, এই দানবকে কেমন দেখতে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজয় থমকে যায়। তার মুখ চোখ দেখে মনে হয় যেন একটা আতঙ্কের চূড়া স্রোত ওর ভেতরটা নড়িয়ে দিচ্ছে। তারপর ঢোক গিলে সে জবাব দেয়, গ্রামবাসীদের মুখে শোনা সেই দানবের নাকি নির্দিষ্ট কোনো অবয়ব নেই। তার আকৃতি আয়তন নাকি সদা পরিবর্তনশীল। একটা অশুভ উপস্থিতি যেন সোজা নরকের অভ্যন্তর থেকে এসে হাজির হয়েছে এই পৃথিবীর বুকে। তার কোনো রূপ নেই, বর্ণনা নেই, আধার নেই, আছে কেবল একটা অতি প্রাকৃতিক অশুভ অস্তিত্ব। গতকাল রাতে বিজয়, গৌর আর পঙ্কজ জঙ্গলে ঢুকেছে। না, তাদের কোনো অসৎ উপায় অবলম্বন করতে হয়নি। স্বাভাবিক নিয়মেই লটারির মাধ্যমে তাদের নাম উঠেছে। এই গ্রীষ্মে গ্রামের রক্ষাকর্তা হয়ে সাঙ্গিপানির জঙ্গলে ঢোকার অনুমতি পেয়েছে ওরা 3 জন। তবে ওদের অনেক ওজোর আপত্তি সত্ত্বেও গ্রামের সকলের অলক্ষ্যে আরেকজন জঙ্গলে প্রবেশ করেছিল। তিনি হলেন সুব্রত চাকলাদার। জঙ্গলে ঢোকার মুখেই বিজয় তাকে বলেছিল, দাদা, আপনি কিন্তু অযথা বিপদ ডেকে আনছেন। এত ঝুঁকি নিয়ে আপনার এই জঙ্গলে ঢোকার কোনো মানেই হয় না। আপনি ভুলে যাচ্ছেন আমি পেশায় একজন সাংবাদিক। সত্যের অনুসন্ধান করতে গিয়ে আমাকে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়, হয়তো ভবিষ্যতেও হতে হবে। কাজেই বিপদের ভয় দেখে আমাকে দমাতে পারবেন না। সাঙ্গিপানির মাটিতে জন্ম নিয়ে আমরা না হয় অভিশপ্ত হয়েছি। আজ না হোক কাল আমাদের জঙ্গলে ঢুকতেই হবে, এটা আমাদের নিয়তি। কিন্তু আপনি কেন শুধু শুধু নিজের জীবন বিপন্ন করছেন আমি সত্যি বুঝতে পারছি না। সত্যের জন্য, কিংবা বলতে পারেন আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। এই 2 দিনে আপনার জীবনের সাথে কেমন জানি নিজের জীবন জড়িয়ে ফেলেছি। আপনার মুখে যে ঘটনার বর্ণনা শুনেছি, যে জীবনের এমন সূচনা দেখেছি, তার পরিণতিটা নিজের চোখে না দেখলে শান্তি পাবো না মশাই। যে অভিশাপ সারা জীবন আপনাকে তাড়া করে বেরিয়েছে, তার অন্তিম চরণে উপস্থিত থাকার এই সুযোগ হাতছাড়া করি কেমন করে বলুন তো? ওর কথা শুনে বিজয় হতভম্ব হয়ে গিয়েছিল। কৃতজ্ঞতায় সুব্রতর হাত দুটো জড়িয়ে ধরে বলেছিল, এই জঙ্গল আমার সব কেটে নিয়েছে। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রচুর দুঃখ দিয়েছে, কিন্তু আজ এই সাঙ্গিপানির জঙ্গলকে এক মুহূর্তের জন্য কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। জানি না এই জঙ্গলে ঢোকার পর আর এই রঙিন পৃথিবীতে কখনো ফিরতে পারবো কিনা। তবে যদি নাও পারি তবু আক্ষেপ হবে না। এই জঙ্গল জীবনের শেষ পংক্তিতে এসে আপনার মতো একটা বন্ধু তো দিয়ে গেল। তারপর তারা গোটা রাত ধরে হেঁটেছে। জঙ্গলের সব জীব এই 4 মূর্তিকে রাতের অন্ধকারে শুকনো পাথরের উপর দিয়ে হেঁটে যেতে দেখেছে। দূর থেকে কিছু ভাল্লুক, বুনো শুয়োর, রাত চড়া পাখি এইসব নজরে পড়লেও সেই দানবের কোনো হদিশ ওরা পায়নি। সারা রাত পদব্রজের পর অবশেষে ক্লান্ত হয়ে ভোরের দিকে বিশ্রাম নেওয়ার কথা ভাবে 4 জন। জঙ্গলের মধ্যে যত্রতত্র ঘুমিয়ে পড়াটা বোধহয় উচিত হবে না। তার চেয়ে ওই গাছটা দেখুন, ওর ডালগুলো বেশ ছড়ানো। মাটি থেকে নিরাপদ উচ্চতায় ওই গাছের ডালে উঠে একটু বিশ্রাম নিলে মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ হবে। ওই গাছের ডালে উঠে ঘুমবো কি করে? বেসামাল হলেই উঁচু থেকে পড়ে হাড়গোড় ভাঙবে যে। তবে বিজয় এই সমস্যার সমাধান করেছিল। জঙ্গলে আসার সময় সে বেশ কিছু মোটা দড়ি সঙ্গে এনেছিল, যদি কোনো কাজে লাগে। সে বলল, ঘুমানোর সময় প্রত্যেকে নিজেকে গাছের ডালের সাথে বেশ ভালো করে বেঁধে তবে চোখ বুঝবে, তাহলেই আর বেসামাল হয়ে পড়ার কোনো ভয় থাকবে না।
ওরা সবাই এইসব আলোচনা করছে এমন সময় ওদের থেকে আন্দাজ হাত 10 দূরে বাবলার ঝোপটা হঠাৎ খসখস করে নড়ে উঠল। জঙ্গলে ওরা কেউ খালি হাতে আসেনি। গৌর এবং পঙ্কজ নিজেদের সাথে একটা করে বড় কুঠার নিয়ে এসেছিল। বিজয় এনেছিল ওদের গ্রামের দেশে ব্যবহৃত মাছ ধরার বল্লভের মতন এক প্রকার হাতিয়ার এবং মোটা বাঁশের লাঠি। কেবল সুব্রতর হাতে কোনো হাতিয়ার ছিল না। ওরা 3 জন সুব্রতকে আড়াল করে হাতিয়ার বাগিয়ে ঝোপের দিকে দৃষ্টি সজাগ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। ঝোপটা নড়ছে। ওরা নিশ্চিত যে ওই ঝোপের আড়ালে কিছু আছে। বিজয়ের হাতের পল্লবের মতো হাতিয়ারটা দূর থেকে ছুঁড়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। ওর সামনের ইস্পাতের ফলাটা অত্যন্ত তীক্ষ্ণ এবং সঠিক লক্ষ্যভেদ করলে তা প্রতিপক্ষের শরীরকে এফোঁড় ওফোঁড় করে দিতে পারে। সে হাতিয়ারটাকে শক্ত করে ধরে ঝোপের দিকে তাক করে রইল। কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই সে ঝোপ ফাঁক করে বেরিয়ে এলো তার অভ্যন্তরে থাকা সেই প্রাণী। ওরা চমকে উঠে দেখল রিঙ্কু। বিজয়ের সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গেল। এ কি, তুমি এখানে কি করছো? তোমার সাথে মরতে এসেছি। এটা ছেলে খেলার জায়গা নয় রিঙ্কু। পঙ্কজ, ওকে এক্ষুনি দিয়ে আয়। এই জঙ্গল কি তোমার বাপের? এখানে যে যখন ইচ্ছা আসতে পারে। আমি তো তোমাদের সঙ্গে এই জঙ্গলে আসিনি, আড়ালেই ছিলাম। নেহাত ওই ঝোপের আড়ালে ডেও পিঁপড়ের ঝাঁকে পা দিয়ে ফেলেছিলাম, তাই। না হলে তোমরা আমায় দেখতে পেতে। বেশি সর্দারি দেখিও না তো। আমি তোমাদের সাথেই থাকবো, কেউ আমায় গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। আরও কিছু বাগবিতণ্ডা হলো ঠিকই, কিন্তু অবশেষে বিজয়কে হার মানতে হয়। রিঙ্কু ওদের সাথেই সামনের দিকে এগিয়ে যাবে বলেই ঠিক হয়। ধীরে ধীরে পূর্ব দিগন্ত ফর্সা হচ্ছে। গাছপালার আড়াল থেকে ধূসর আকাশ চোখ মেলছে। রোদ কড়া হওয়ার আগেই একটু বিশ্রাম নিয়ে নেওয়া প্রয়োজন। তাই আর কথা না বাড়িয়ে সকলে সেই গাছের উপর চড়ে আগামী দিনের সম্ভাব্য লড়াইয়ের জন্য প্রয়োজনীয় রসদ জোগাড় করে নিতে চোখ বুঝল। রোদের তেজ কড়া হতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় 5 জন। দলের সবচেয়ে সামনে বল্লম হাতে এগোচ্ছে বিজয়, তার পিছনে সুব্রত এবং রিঙ্কু, এবং সব শেষে গৌর এবং পঙ্কজ। ওদের লক্ষ্য জঙ্গলের ফাঁক দিয়ে উঁকি দেওয়া সেই মাথা উঁচু করে দাঁড়ানো সাঙ্গিপানি পাহাড়। সূর্যের রোদ পড়ে সেই রাক্ষসে পাহাড় যেন স্বর্ণখচিত মিনারের মতো চকচক করছে। সেদিকে তাকালেই চোখ ঝলসে যায় যেন। ওরা লক্ষ্য করছিল পাহাড়ের দিকে যতই এগিয়ে যাচ্ছে ততই যেন গরম দ্বিগুণ, 3 গুণ কিংবা 4 গুণ হয়ে উঠছে। তার সাথে আরও একটা অদ্ভুত ব্যাপার ওদের চোখে পড়ল। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার পর তারা বিভিন্ন জন্তু জানোয়ারের দেখা পেয়েছিল, কিন্তু যত তারা ওই পাহাড়ের দিকে এগিয়ে চলেছে ততই যেন ধীরে ধীরে জন্তু জানোয়ারের সংখ্যা আশেপাশে লঘু হয়ে পড়ছে। বেলা দুপুর হতেই রিঙ্কু বলে উঠল, আসো, এবার সবাই একটু কিছু মুখে দিয়ে নাও। হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটছি, এবারে একটু কিছু মুখে না দিতে পারলে চলছে না। বিজয় অবশ্য আপত্তি করেনি। এই অভিযান একদিনে কাভার হওয়া সম্ভব নয়। গোটা 2-3 দিন এই জঙ্গলের মধ্যে কাটাতে হলে শরীরের শক্তির প্রয়োজন। বীরত্ব দেখিয়ে খাওয়া দাওয়া না করলে হিতে বিপরীত হতে পারে। তাই সে এক প্রকার চুপ করেই রইল। জঙ্গলের একটা পরিষ্কার জায়গা দেখে বসার বন্দোবস্ত করল তারা। রিঙ্কু কাঁধে করে যে কাপড়ের ঝোলাটা এনেছে তার ভিতর থেকে বেশ কিছু হাতে গড়া রুটি, আচার আর পেঁয়াজ বের করলো। রুটিগুলো সকলের হাতে দিতে দিতে সে বলল, ইস, গতকাল সন্ধ্যায় রুটি বানিয়েছি, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। তোমরা এগুলো খাবে কি করে? তুই এসেছিলি বলে তবু 2টো খেতে পাচ্ছি, না হলে এতক্ষণ পেটে গামছা বেঁধে দৌড়দৌড়ি করতে হতো। ঠিক আছে, অসুবিধা নেই। এবেলা না হয় এই রুটি দিয়েই কাজ চালাই, ও বেলা বনের জীবজন্তু কিছু একটা মেরে খাওয়া যাবে। একটা বাবলা গাছের তলায় বসে খাওয়া দাওয়া সারছিল তারা। গাছের প্রকাণ্ড গুঁড়ি জায়গাটা একটু ছায়া দিয়েছে। সেই ছায়ার বাইরের অংশে মাটি যেন আগুনে তেতে রয়েছে। ভুলক্রমে সেখানে হাত বা পা পড়লেই ছ্যাঁকা লাগছে।
খেতে খেতে টুকটাক গল্প করছিল ওরা। রিঙ্কু, তুমি এখানে না এলেই পারতে, কিন্তু আমি আবারও বলছি এগিয়েও না। গৌড় একটু বাদেই না হয় তোমাকে আবার দিয়ে আসবে। সামনে কোন বিপদ আমাদের পথে অপেক্ষা করে আছে আমরা কিন্তু জানি না। আর রিঙ্কু, আমি চাই না তুমি সেই বিপদে জড়িয়ে পড়ো। কিছু হয়ে গেলে আমি তোমার বাড়ির লোককে কি জবাব দেবো বলতে পারো? নিজেকেও আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। লক্ষ্মীটি, তুমি ফিরে যাও। রিঙ্কুর ততক্ষণে খাওয়া দাওয়া শেষ। সে নিজের কাপড়ে হাত মুছতে মুছতে বলল, তুমি যে এত বছর পর দেশে ফিরে এসেছো এবং আমার জন্য এতটা ভেবেছো, তাতেই আমার সব পাওয়া হয়ে গেছে। এরপর আমি হাসতে হাসতে মরতে পারি। আমার বাড়ির লোককে নিয়ে ভেবো না। আমার মতো কালো মেয়েকে ঘাট থেকে নামাতে পারলে তারা বেঁচে যায়। হয়তো একটু লোক দেখানো দুঃখ করবে ঠিকই, কিন্তু তারও বেশি কিছু হবে না। কাজেই ওর কথা শেষ হতে পারল না, তার আগেই ওর মুখোমুখি বসে থাকা পঙ্কজ চিৎকার করে বলে উঠল, রিঙ্কু সাবধান, রিঙ্কু! সেখানে উপস্থিত সকলে পঙ্কজের দৃষ্টিপথ অনুসরণ করে একেবারে চমকে উঠল। একটা লম্বা কালচে চেহারা সরীসৃপ রিঙ্কুর অজান্তেই তার নাগালের মধ্যে চলে এসেছে। সাপটার কালো শরীরে সাদা গোল গোল চাকাগুলো এত ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে যে তা ভাষায় বর্ণনা দেওয়ার চেষ্টা একেবারেই বৃথা। সুব্রত সাপের চোখ দুটোর দিকে তাকালেন। দুটো উজ্জ্বল রত্নমণি যেন সরীসৃপের মাথার দুপাশে জলজল করছে। সেদিকে তাকিয়ে থাকলে মোহাচ্ছন্ন হয়ে পড়তে হয়। নিজের চেরা জিভ বের করে বাতাস থেকে গন্ধ টেনে নিচ্ছে সেই বিষধর প্রাণী। সেই হিস হিস শব্দে নিঃশব্দ জঙ্গলমহল যেন চমকে চমকে উঠছে। কেউ নড়বে না। ওই একটা ছবলি ভবলীলা সঙ্গ হয়ে যেতে পারে আমাদের। নড়বে না। সাপটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রিঙ্কুর দিকে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সুব্রতর কপালে উত্তেজনায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই সেই সাপ মেয়েটার পায়ের কাছে পৌঁছে গেল। উপস্থিত সকলে পাথরের মতো নিশ্চল হয়ে বসে আছে। প্রত্যেকের মনের মধ্যে একটা চাপা ভয় ঢিপঢিপ করছে। যে কোনো মুহূর্তে একটা মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। রিঙ্কুর পায়ের কাছে পৌঁছে সেই সরীসৃপ মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুতি নিল। সুব্রত মনে মনে হায় হায় করছেন। এই জঙ্গলের মধ্যে ওই সাপের কামড়ে আক্রান্ত হলে কাউকে বাঁচানোর কথা স্বপ্নেও ভাবা যাবে না। ঠিক সেই মুহূর্তে চোখের পলকে বিজয়ের হাত চলল। তার হাতের কাছে পড়ে থাকা বল্লমের মতো অস্ত্রটা ঝলসে উঠল যেন। উপস্থিত সকলে অবাক হয়ে দেখল সেই অস্ত্র নির্ভুল নিশানায় সাপের মাথায় আঘাত করেছে। রুক্ষ পাথুরে মাটিতে আমূল গেঁথে গেছে সেই সরীসৃপ। তার মাথার পাশ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা শীতল রক্তের ধারা। রিঙ্কু স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটুর জন্য সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে সে ফিরে আসতে পেরেছে। নিজের ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় তার দু চোখ ছলছল করে উঠল। একান্তে থাকলে হয়তো সে ছুটে গিয়ে বিজয়কে জড়িয়ে ধরত, কিন্তু সকলের মাঝে তা করা সম্ভব নয়। তাই চোখে চোখেই দুই ভালোবাসার মানুষ একে অপরকে নিজেদের মনের ভাব বুঝিয়ে দিল। আসলে জঙ্গলের মধ্যে এ জাতীয় ঘটনা ঘটা একেবারে খুব অস্বাভাবিক নয়, কিন্তু বিষয়টা এত আকস্মিক ঘটেছিল যে সকলেই থম মেরে গেছে। জায়গাটা ছেড়ে উঠে নিজের বল্লম পরিষ্কার করে নিয়ে হাঁটা লাগিয়েছিল বিজয়। তার পিছন পিছন সকলেই এগোতে শুরু করেছে। ধীরে ধীরে মাথার উপরে সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। শেষ সূর্যের রক্তিম আভা চরাচরকে বড় মায়াবী করে তুলেছে যেন। দিনের আরও ঢলে পড়ার সাথে সাথে নানান রকম পোকামাকড়ের উপদ্রব শুরু হয়েছে গোটা জঙ্গল জুড়ে। ঝোপের আড়ালে অন্ধকারের মধ্যে থোকা থোকা জোনাকির ঝাঁক ওড়াউড়ি শুরু করেছে। তবে এসব চত্বরে মশার উপদ্রব নেই বললেই চলে। সুব্রত বিজয়ের পিছন পিছন হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করল, আচ্ছা, এই জঙ্গলে যারাই আসতো তাদের মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে হয় তোমার? দেখুন, ভয়ে অনেক সময় মানসিক ভারসাম্য হারিয়ে যায় বলে শুনেছি। এক্ষেত্রে কিন্তু তেমন ঘটে থাকতে পারে, অথবা সেই প্রাণীর তাড়া খেয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে দীর্ঘদিন অনাহারে কাটাতে কাটাতে তাদের অবস্থা শোচনীয় হবে। ওটাকে সকলে বিজয়ের দৃষ্টিপথ অনুসরণ করে দেখল সামনের অন্ধকারে
পাথরের গা ঘেঁষে একটা মানুষের অবয়ব যেন সোজা দাঁড়িয়ে আছে, যেন সাক্ষাৎ যমদূত এই রাতের অন্ধকারে সাঙ্গিপানির জঙ্গলে নেমে এসেছে। সেখানে উপস্থিত প্রত্যেকে সেই অজানা অবয়বের ভয়ে একেবারে শিউরে উঠল। কারো গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। দলপতি হিসেবে কোনো রকমে নিজের মনের জোর একত্রিত করে বিজয় চিৎকার করে বলে উঠল, কে কে ওখানে? সেই অবয়ব কোনো জবাব দিল না। অজানা জঙ্গলে সন্ধ্যার অন্ধকারে এমন বিকট চেহারার একটি কালো অবয়ব দেখে সুব্রতর অবস্থা খারাপ। তিনি বিজয়ের হাতটা চেপে ধরেছেন। ওই ওই কি তবে সেই দানব? আলো কোথায়? ওর দিকে আলো ফেলো। হাতের লণ্ঠনটা বাড়িয়ে ধরতে তার যেন ধরে প্রাণ এলো। লণ্ঠনের হলদে আলোয় উনি দেখলেন ঝোপের ধারে একটা বিরাট ভাল্লুক দু পায়ে সোজা দাঁড়িয়ে আছে। তাকে একা পেলে সেই ভাল্লুক যে কি করত তা জানা নেই, কিন্তু এত লোক দেখে আর আগুনের উপস্থিতি টের পেয়ে বাছাধন এগোবার সাহস দেখালো না। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে পিছন ফিরে 4 পায়ে ফিরে গেল। সুব্রত চাকলাদার ঘড়ি দেখছিলেন। না থেমে একটানা প্রায় 5 ঘন্টা হেঁটেছেন তারা। এত হাঁটাহাঁটি তার অভ্যেস নেই। তিনি বিজয়কে ডেকে বললেন, এবার একটু পা দুটোকে বিশ্রাম দিলে হতো না? প্রায় 5 ঘন্টা হাঁটছি আমরা। এমনিতেই রাত গভীর হয়ে গেছে। এই অন্ধকারের জঙ্গলের মধ্যে বেশি দূর এগোনো কি ঠিক হবে? বেশ, তাহলে এখানেই আজকে রাতটা কাটানো যাক। আমাদের সঙ্গে তাঁবু বা অন্য কিছু নেই, কাজেই খোলা আকাশের তলাতেই রাত কাটাতে হবে। আশেপাশে গাছপালাও বিশেষ নেই। কাঠ কেটে আগুন জ্বালাতে হবে, না হলে জঙ্গলের পশু পাখি ধারে কাছে চলে আসবে। গৌড়, যা তো। যেমন বলা তেমন কাজ। ওরা সকলে মিলিয়ে চারপাশ থেকে জঙ্গলের শুকনো কাঠ জড়ো করে এনে আগুন জ্বালানোর বন্দোবস্ত করল। না, চকমকি ঢুকে আগুন জ্বালানোর প্রয়োজন নেই এখানে। সুব্রতর কাছে লাইটার রয়েছে। একটা শুকনো পাতায় আগুন ধরিয়ে সেটাকে কাঠের মাঝে গুঁজে দিতেই সেই শুকনো কাঠে আগুন ধরে উঠল। রাতের অন্ধকারে অজানা জঙ্গলের মাঝে ওই সামান্য আগুনের উস্কানি যে মনে কতটা জোর এনে দেয় তা যে প্রত্যক্ষ করেনি সে বুঝতেই পারবে না। আগুনের পাশে বসে আরাম করে একটা সিগারেট ধরালেন সুব্রত। বিজয়, গৌড় আর পঙ্কজকেও দিলেন একটা করে। ওরা বিড়ি খায়, সিগারেটের অভ্যাস নেই কারোরই। তাই প্রথম টান দিয়েই প্রায় সকলেই সমস্বরে কেসে উঠল, আরে আস্তে 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 আস্তে। আসলে অভ্যাস নেই তো, সকলে শরীরও ক্লান্ত। সবাই পালা করে করে ঘুমোবো। একসাথে সকলে ঘুমিয়ে পড়লে চলবে না। এই জঙ্গলের আনাচে কানাচে কোথায় কোন বিপদ আছে আমরা সত্যি জানি না। সবাই একত্রে অসাবধান হলে হয়তো সেই লুকিয়ে থাকা বিপদ যে কোনো মুহূর্তে ঘাড়ে লাফিয়ে পড়তে পারে। বেশ, তবে প্রথমে আমি আর পঙ্কজ জাগবো, তোমরা 3 জন ঘুমিয়ে নাও, তারপর তোমরা উঠলে আমরা শোবো। রাত তখন গভীর। আগুনের আঁচ কমে এসেছে। বিজয়, সুব্রত আর রিঙ্কু অঘরে ঘুমোচ্ছে পাথরে মাথা রেখে। পাহারা দিতে দিতে গৌড় আর পঙ্কজের চোখ ঢুলে আসছে। এমন সময় একটা প্রচণ্ড বজ্র গর্জনের শব্দে ওদের সকলের ঘুম ছুটে গেল। বিজয় ঘুম ভেঙে লাফিয়ে উঠেছে। কিসের শব্দ? বিজয় জানে যে এই শব্দ কোনো পরিচিত প্রাণীর নয়, হয়তোবা এই সেই সাঙ্গিপানির দানবের আর্তচিৎকার। তবে সে কথা বললে রিঙ্কু ভয় পেয়ে যেতে পারে, তাই নিজের মনের ভাব এক প্রকার গোপন করেই সে জবাব দিল, এরকম জনহীন জঙ্গলে কত শব্দ শোনা যায়, সেসবে কান দিতে নেই, তাতে মন দুর্বল হয়। তুমি শুয়ে পড়ো। গৌড়, পঙ্কজ, তোরাও শুয়ে পড়। আমি আর সুব্রতবাবু বাকি রাতটুকু জেগে থাকবো। অল্প কিছুক্ষণ হলেও চোখ বুজে গায়ে এলিয়ে থাকাতে শরীরটা বেশ চাঙ্গা লাগছিল সুব্রতর। তিনিও বিজয়ের কথায় সায় দিলেন। আরও কিছু কাঠকুঠো ওই আগুনের মধ্যে গুঁজে দিয়ে আগুনটাকে উস্কে দিলেন তিনি। তারপর সেই আগুনের সামনে বসে বাকি রাতটুকু পাহারা দিয়ে কাটিয়ে দিলেন বিজয়ের সাথে। সারা রাত আর কোনো শব্দ বা আর্তনাদ শোনা যায়নি।
জঙ্গলের অন্ধকারে নিশাচর প্রাণীর স্বাভাবিক টাকাটাকি ছাড়া সন্দেহ উদ্রেককারী অন্য কোনো শব্দের প্রাদুর্ভাব ঘটেনি আর। সকাল হতে কিছু দূরে সাঙ্গিপানির ঝর্ণাটা চোখে পড়েছিল ওদের। সেই ঝর্ণার শীতল জলে মুখ হাত ধুয়ে নিয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় 5 জন। বাকি পথটুকু পুরোটাই খাড়াই। গত দুদিনের থেকে আজকের দিনটাই যে সবচেয়ে বেশি কষ্টসাধ্য হতে চলেছে তা নিয়ে কারো মনেই কোনো সংশয় ছিল না। খাড়াই পথে বিজয়ের হাত ধরে সন্তর্পণে পাহাড়ের উপর উঠছিল রিঙ্কু। তাদের পিছনে পঙ্কজের সাথে ধরাধরি করে পাহাড় চড়ছিলেন সুব্রত চাকলাদার। এবং সব শেষে চারদিকে নজর রাখতে রাখতে এগিয়ে চলছিল গৌর। তবে আজ দিনের আলোয় সারাদিন হেঁটেও কোনো দানব বা অতিপ্রাকৃত জীবের সম্মুখীন হতে হয়নি ওদের। এমন কোনো রাক্ষসী চেহারার জীবের দেখাও ওরা পায়নি যা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বুনো শুয়োর, দু একটা হরিণ চোখে পড়লেও সন্দেহজনক বা বিপজ্জনক কোনো কিছুই সারাদিনে ওদের সামনে আসেনি। প্রচণ্ড রোদে হাঁটতে হাঁটতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়ছিল সকলে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল সুব্রতর। শহুরে মানুষ, এত শারীরিক ধকল নেওয়ার ক্ষমতা তার মোটেই নেই। দুপুরের দিকে বিজয়ের বল্লম ব্যবহার করে একটা বুনো শুয়োরের শিকার করেছিল গৌর। জানোয়ারটা ছাল ছাড়িয়ে আগুনে ঝলসে সেটা দিয়ে উদরপূর্তি করে ওরা 5 জন। এর আগে এভাবে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে কোনো শিকার ধরে লাঞ্চ করতে হয়নি সুব্রতবাবুকে। খাওয়া দাওয়ার পর আজ আর বিশ্রামের অবকাশ দেয়নি বিজয়। সারাদিন হেঁটে অবশেষে সন্ধ্যার শুরুতে সাঙ্গিপানি পাহাড়ের গায়ে একটা প্রায় সমতল জায়গায় এসে দাঁড়ায় ওরা। চতুর্দিকে অন্ধকার নেমে আসছে। আকাশে পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে নিজের জায়গায় এসে দাঁড়াবার তোড়জোড় করছে। এমন পরিস্থিতিতে হঠাৎ একটা প্রচণ্ড আন্দোলনে যেন গোটা পাহাড়টা দুলে উঠল। টাল সামলাতে না পেরে তারা প্রত্যেকেই আছড়ে পড়েছে মাটিতে। শক্ত পাথরে আঘাত লেগে কারো কোনোই, কারো হাঁটু কেটে গেছে। আর্তনাদ করে উঠেছে অনেকেই। আন্দোলনটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনই হঠাৎ করেই থেমে গেল। বিজয় নিজের ক্ষতস্থান চেপে ধরে অবাক হয়ে বলল, এ কি ভূমিকম্প হলো নাকি? পাহাড়টা এত জোরে দুলে উঠল কেন? সুব্রত আর রিঙ্কু তখনও নিজেদের আঘাত নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। বিজয়, গৌর এবং পঙ্কজ তাদের যন্ত্রণা সহ্য করে উঠে দাঁড়িয়েছে। ঠিক এমন সময় একটা প্রচণ্ড বজ্র গর্জনের শব্দে জঙ্গলের নীরবতা যেন হঠাৎ করে খান খান হয়ে গেল। ও কিসের শব্দ? এই শব্দটাই তো গত রাতে শুনেছিলাম। কাল তুমি বলেছিলে বিষয়টা উল্লেখযোগ্য কিছু নয়, কিন্তু এবারও কি তাই বলবে? তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? সত্যি করে বলো, ও কার শব্দ? শব্দটা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকেই ভয় পেয়েছে। শব্দটা আসছে পাহাড়ের পশ্চিম দিক থেকে। শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই শব্দ যে করছে সে ওদের থেকে খুব বেশি দূরে নেই। কথাটা মাথায় আসতে বিজয়ও যেন নিজের অজান্তে একটু কেঁপে উঠল। সম্ভবত তারও ভয় লাগছে, কিন্তু দলপতির ভয় পাওয়া মানায় না। তাকে ভয় পেতে দেখলে দলের বাকিরা দিশেহারা হয়ে পড়বে। তাই সে চুপ করে থাকে, কোনো জবাব দেয় না। অন্ধকারে এখন চরাচর ডুবে গেছে। ওদের কাছে লণ্ঠন আছে ঠিকই, কিন্তু জঙ্গলের মধ্যে এই নিকষ কালো অন্ধকারে সেই লণ্ঠনের আলো যে কোথায় মিলিয়ে যায় তার হদিশ কিছুতেই পাওয়া যায় না। তবু যেন অন্ধকারে তারা দেখতে পাবে এমনভাবে প্রত্যেকে উৎসুক হয়ে পশ্চিমের ওই জঙ্গলটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। শব্দটা একবার জঙ্গল কাঁপিয়েই থেমে গিয়েছিল, হয়তো কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিট। কিন্তু ওদের মনে হচ্ছিল যেন আদি অনন্তকাল ধরে এই প্রাচীন জঙ্গলের ভিতর অন্ধকারে পূর্ণিমার চাঁদের তলায় ওই পশ্চিমের অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছে তারা। হঠাৎ সবাইকে চমকে দিয়ে সেই জঙ্গল থেকে হাতির মতন থপথপ করে এক বিশালাকায় কিছু দৌড়তে দৌড়তে ওদের দিকে আসতে আরম্ভ করলো। জীবটাকে দেখে ওদের বাক্য স্ফূর্তি হচ্ছিল না। বিশাল একটা হাতির গায়ে যদি অজগরের মাথা বসিয়ে দেওয়া হয় আর হাতগুলো
কোনো বাঘ বা সিংহের মতো হয়। মাথার চারিদিকে যদি অজস্র সুর থাকে তবে সেই কিম্ভূত কিমাকার জন্তুটাকে যেমন দেখতে লাগবে এ যেন তার চেয়েও বেশি ভয়ঙ্কর। ঠিক কেমন বর্ণনা দিলে সেই অবয়বকে বোঝানো সম্ভব হবে তা ওদের কারোরই মগজে ঢুকল না। সেই অশুভ অস্তিত্বের একমাত্র প্রজ্জ্বল সাক্ষী তার একজোড়া লাল চোখ। সেই চোখ দেখলে এই পৃথিবীর যে কোনো সরল মানুষও বলে দিতে পারবে তা প্রবল হিংস্র এবং জিঘাংসায় ভরা। ঘটনা প্রবাহ এত দ্রুত ঘটল যে বিজয় কি করবে তা বুঝে উঠতে পারল না। তার হাতের ওই মামুলি গিয়েও বললাম যে ওই বিরাটাকার দানবের কিচ্ছু করতে পারবে না, এটুকু বুঝতে তার কিচ্ছু অসুবিধে হলো না। সে চিৎকার করে বলল, সবাই পালাও। দানবটা নিচের দিকে ধেয়ে আসছিল, তাই সকলে মিলে পাহাড়ের উপরের দিকে ছুটতে আরম্ভ করলো। সমতলে ছোঁটা আর খাড়াই পথে ছোঁটার মধ্যে বিস্তর ফারাক। প্রত্যেকের দম যেন ধীরে ধীরে ফুরিয়ে আসতে শুরু করেছে। ছুটতে ছুটতে পিছনে ফিরে দেখলেই তাদের মনে হচ্ছে যেন সেই আদমখোর তার নাগালের মধ্যেই এসে পৌঁছেছে। প্রাণীটা বিকট শব্দ করতে করতে ছুটে আসছে ওদেরই দিকে। হাতিয়ার তোলার কোনো প্রয়োজনীয়তাই বোধ করেনি ওরা। এই পৃথিবীর কোনো হাতিয়ার যে ওই বিরাটাকার দৈত্যকে বধ করতে পারবে না তাতে সন্দেহ নেই। ছুটতে ছুটতে একসময় পাহাড়ের একেবারে শীর্ষে পৌঁছে গেল ওরা। আর পালাবার পথ নেই। প্রচণ্ড গর্জন করতে করতে ধেয়ে আসছে সেই জানোয়ার। ব্রহ্ম মুহূর্ত একেবারে উপস্থিত। এবার ওদের 5 জনের নিকেশ হওয়ার পালা। জানোয়ারটা ওদের হাতখানেকের মধ্যে এসে হাজির হয়েছে। প্রাণীটার ঘাড়ের উপর মাথার মতো জায়গা থেকে বড় বড় নিঃশ্বাসের শব্দ ভেসে আসছিল। হয়তো ছুটতে ছুটতে সেও ক্লান্ত, কিন্তু তার চোখ দুটো এখনো হিংস্র ক্রোধোন্মাদ দেখাচ্ছিল। সেই অশুভ অস্তিত্বের শরীরী চাল বলে দিচ্ছিল যে এইবার ওদের ওপর ঝাঁপিয়ে পড়বে সেই নরখাদক। আর ঠিক এমন সময় আবার প্রচণ্ডভাবে দুলে উঠল সাঙ্গিপানির পাহাড়। বিজয়দের পায়ের তলার মাটি চরচর করে ফেটে গেল। একটা প্রচণ্ড বিস্ফোরণ যেন ঘটল আশেপাশেই কোথাও। কান ফাটানো শব্দে আর্তনাদ করে উঠল সকলেই। প্রচণ্ড আন্দোলনে কে কোথায় ছিটকে পড়ল তার কোনো ঠিকানা রইল না। বিজয় পাহাড়ের উপর থেকে অনেক নিচে আছড়ে পড়ল। একটা বিরাট গাছের ডালে কোনো রকমে তার শরীরটা দলা পাকিয়ে আটকে গেল। গাছটা না থাকলে হয়তো কোনো বড় পাথরে তার মাথা থেঁতলে যেত, কিন্তু এতেও আঘাত কম লাগেনি। তার মনে হচ্ছিল সারা শরীর যেন যন্ত্রণায় কাতরে উঠেছে। তার চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছিল ধীরে ধীরে। তবে সব অন্ধকার হয়ে যাওয়ার আগে সে একটা অদ্ভুত দৃশ্য দেখল। গোটা সাঙ্গিপানির আকাশ যেন এই রাতের অন্ধকারে রাঙা হয়ে উঠেছে। পাহাড়ের উপর থেকে ধীরে ধীরে গড়াতে শুরু করেছে ফুটন্ত লাভা। প্রবল কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে হু হু করে। আর সেই দানব টাল সামলাতে না পেরে গিয়ে পড়েছে আগ্নেয়গিরির ভেতর। প্রচণ্ড এক মরণ চিৎকার করে উঠেছে প্রাণীটা, কিন্তু আগ্নেয়গিরির বিস্ফোরণের শব্দে সেই চিৎকার ঢাকা পড়ে যাচ্ছে ধীরে ধীরে। পোড়া গন্ধে চারপাশ বিষাক্ত হয়ে উঠতে আরম্ভ করেছে। সেই দানবের মরণ চিৎকারের পাশাপাশি নিজের দলের বাকিদের আর্তনাদও ভেসে এলো বিজয়ের কানে। ওইভাবে দলা পাকানো অবস্থায় ঘাড় ঘুরিয়ে তাদেরকে খোঁজার চেষ্টা করল সে, কিন্তু কালো ধোঁয়ায় আর প্রচণ্ড আঘাতের রেশে চোখ মেলে রাখতে পারল না বিজয়। সাঙ্গিপানির দানবের অন্তিম পরিণতি দেখার সাথে সাথেই তার 2 চোখ বুজে এলো। প্রকৃতি নিজের তৈরি সেই অদ্ভুত দানবকে আবার নিজের ক্রোড়েই টেনে নিয়েছে। সাঙ্গ হয়েছে যুগের পর যুগ ধরে চলে আসা এক মারণ খেলা। সাঙ্গিপানি মুক্ত হয়েছে তার অভিশাপ থেকে। একটা অপরিসীম শান্তি যেন বিজয়ের সারা শরীরকে শিথিল করে দিচ্ছে। একটা ক্লান্তির ঘুম যেন নেমে আসছে তার 2 চোখ জুড়ে। যেন মা মেরি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বুকে টেনে নিয়ে বলছেন, বাছা, বড় ঘুম পেয়েছে না? আয়, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। তার শিয়রের কাছে
একটা পুরুষ অবয়ব যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। অবয়বটা আবছা, তবে তার হাসিতে অসম্ভব তৃপ্তি লেগে রয়েছে। জ্ঞান হারাতে হারাতে বিজয় বিড়বিড় করে তার মাকে জিজ্ঞাসা করল, ওকে মা, ওকে, ওখানে ওখানে কে দাঁড়িয়ে আছে? অবয়বটার সাথে তাদের গ্রামের বাড়ির ঘরে টাঙানো একটা ছবির বড্ড মিল। বিয়ের পর উইলিয়াম আর মেরি পালিয়ে গিয়ে শহর থেকে ছবিটা বানিয়েছিল। ধুলো পড়া দেওয়ালে সেই পুরনো ফ্রেমে বাঁধানো ছবিটা মনে পড়তেই বিজয়ের মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো, বাবা। শেষ হলো আজকের গল্প সাঙ্গীপানির দানব। নারেটেড বাই শুভঙ্কর, বিজয়, অভিক, সুব্রত, সৌরভ সাহা, শ্রীমঙ্গল, বিপুল, নবারুণ, ঋদ্ধি, মুস্তফা, আসঞ্জন, দাইমা, রুবিনা, মায়ের চরিত্রে মহুয়া, পঙ্কজ, রমাকান্ত, গৌর, মৈনাক, রিঙ্কু, অধ্যায়। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল, স্ক্রিপ্টেড বাই প্রতীক, পোস্টার ডিজাইন রৌনক। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।